আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। বর্তমান পরিস্থিতিতে আসলে সুস্থ থাকাটাই সবচেয়ে বড় নিয়ামত। তবে সময় যেহেতু থেমে থাকে না, সময়ের সাথে আমাদেরকেও এগিয়ে যেতে হবে নিজের জীবনকে নিয়ে। বুকশেলফ প্রেজেন্ট অভিজ্ঞতার গল্প লাইভের দ্বিতীয় পর্বে আজকে আমরা কথা বলবো ক্যারিয়ার রোডম্যাপ ফর ফ্রেশার্স ইন দ্য সফটওয়্যার অর আইটি ফার্ম অফ বাংলাদেশ। আজকে আমাদের অনুষ্ঠানে অতিথি হিসেবে আছেন এমডি আনোয়ার পারভেজ স্যার। উনি বর্তমানে সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে সিএসসি ডিপার্টমেন্টে লেকচারার হিসেবে কর্মরত আছেন এবং সেই সাথে তির্যক প্রাইভেট লিমিটেডে ডেভঅপস ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে আজকে ডেকে নেই আমাদের অতিথিকে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছেন আপনি? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার বাসার সবাই অবশ্যই ভালো আছেন ইনশাল্লাহ? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছে সবাই। স্যার আপনার কাছে প্রথমে আমি একটু জানতে চাইবো যে স্যার এখন আসলে মানে হোম অফিস এক্সপেরিয়েন্সটা আসলে স্যার কিরকম? আপনি নিশ্চয়ই স্যার হোম অফিস করেছেন বা ক্লাস নিয়েছেন অনলাইনে, এই জিনিসটা স্যার আপনার কাছে কেমন মনে হয়েছে? প্রস এন্ড কনস দুইটাই আছে আসলে হোম অফিসের বা অনলাইন ক্লাসের। আমি যদি বলি, লাইক কিছু ক্ষেত্রে আপনার সময় খুব বেঁচে যাচ্ছে, আর কিছু ক্ষেত্রে আপনার সময়ের পরিমাণ অনেক বেশি বেড়েও যাচ্ছে। লাইক যেমন ক্লাসের ব্যাপারে যদি বলি, অনলাইন ক্লাস আগে দেখা গেছে আমি ধরেন ফিজিক্যালি ক্লাস নিলে যদি একটা 90 মিনিটসের ক্লাস হইতো, আমার হয়তো কন্টেন্ট প্রিপারেশন কি পড়াবো সেগুলো আমি প্ল্যান করে যাচ্ছি, স্টাডি করে যাচ্ছি, দেন আমি গিয়ে হয়তো 90 মিনিটস একটা ক্লাস ডেলিভার করতাম। এখন যেটা করতে হয়, আমাকে হয়তো প্রি রেকর্ডেড ভিডিও প্রিপেয়ার করতে হয়, সেগুলিকে হয়তো কাটছাট করে রেন্ডার করে তার প্রিপেয়ার করে সেখানে আপলোড করা, দেন পাশাপাশি লাইভ ক্লাসে থাকা। সো ওভারঅল সেই ক্ষেত্রে হচ্ছে সময় বেড়ে যায় আর কি। আর অনলাইন কাজের বেলায় যদি বলি, অনলাইন কাজ আসলে মানে কোনো রকম চালিয়ে নিয়ে যাওয়ার মতো আর কি। ফিজিক্যালি অফিসে আপনারা একটা টিম ওয়ার্ক করা আর অনলাইনে টিম ওয়ার্ক করার মধ্যে আসলে অনেকটাই পার্থক্য আছে, যেটা আমার কাছে মনে হয় আর কি। থ্যাংক ইউ স্যার। স্যার আজকে আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের এই সেশনটাতে কিছু আপনার নিজস্ব কিছু এক্সপিরিয়েন্স, আপনার নিজের কিছু গল্প শেয়ার করার জন্য। আশা করি যারা লাইভটা দেখছেন সবাই আপনার অভিজ্ঞতার মাধ্যমে অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। সেটা তো অবশ্যই। হয়তো কতটা কাজে দিবে সেটা আসলে আমি জানি না, তবে কিছু জিনিস হয়তো শেয়ার করতে পারবো যেগুলো আমি আমার ব্যক্তিগতভাবে বা বাস্তব অভিজ্ঞতা থেকে পেয়েছি আর কি। স্যার আপনার কাছে আমি প্রথমেই যে জিনিসটা জানতে চাইবো সেটা হচ্ছে যে স্যার, যে কোনো অবস্থানে পৌঁছানোর জন্য অবশ্যই গোল সেট করাটা খুবই প্রয়োজনীয় এবং সফটওয়্যার ফার্মে ক্যারিয়ার করতে আসলে কোন জিনিসগুলোর উপরে গুরুত্ব দেওয়া খুব বেশি জরুরি বলে আপনার মনে হয়? গোল সেট করা, দিস ইজ আসলে একটা খুবই টাফ একটা বিষয়, যেটা হচ্ছে আন্ডারগ্রেড স্টুডেন্ট থাকাকালীন অবস্থায় আপনি মনে হয় তাদেরকে এটা মানে টার্গেট করছেন। সো যখন গ্র্যাজুয়েশন শেষ না হয় বা রিয়েল ওয়ার্ল্ডের সাথে পরিচয় না হয়, ততক্ষণ পর্যন্ত আসলে গোল সেট করাটা অনেক টাফ। লাইক আপনি যখন স্টুডেন্ট ছিলেন, স্কুল লাইফে, দেন কলেজ লাইফ, দেন ইউনিভার্সিটি লাইফ, প্রত্যেকটা আপনার বিভিন্ন অধ্যায় ছিল। হয়তো স্কুল লাইফে থাকাকালীন আপনি যা হইতে চাইছিলেন, কলেজ লাইফে গিয়ে হয়তো সেটা ভ্যালিড না। কলেজে গিয়ে পড়ালেখা করে আপনার কাছে হয়তো মনে হয়েছে যে না, আমি স্কুল লাইফে যেগুলো ভাবতাম সেগুলিও বাদ, কলেজে চিন্তা করছি যেগুলো এগুলিও বাদ। ইউনিভার্সিটিতে গিয়ে হয়তো আপনার এটা আরো চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে। সো আমরা আসলে একটা গোলে স্টিক থাকাটা খুব টাফ। এবং একজন স্টুডেন্টকে আপনি যদি বলেন যে তোমার গোল কি, যেমন ছোটবেলায় জিজ্ঞেস করলে হয়তো আপনাকে জিজ্ঞেস করলে আপনি বলতেন আমি ডাক্তার হবো বা ইঞ্জিনিয়ার হবো। ঠিক আছে, বাট সবাই আসলে ডাক্তার ইঞ্জিনিয়ার কিন্তু হইতে পারে নাই বা শেষ পর্যন্ত হয় নাই আর কি। সো গোলটা আমার কাছে যেটা মনে হয় যে চলতে চলতে সেট করা যায় আর কি। আর কাউকে হুট করে জিজ্ঞেস করলে আসলে সে বিব্রত অবস্থায় পড়ে যায় যে সে কি গোল সেট করবে। সো এই জিনিসগুলি নিজেকে অ্যানালাইসিস করার উপর দিয়ে সেট করলে সবচাইতে বেস্ট। লাইক ধরেন আপনি আপনার মিউজিকে খুব বেশি ইন্টারেস্ট ফিল করতেছেন, কম্পিউটার সায়েন্স পড়তেছেন, দ্যাট ডাজন্ট মিন যে আপনি মিউজিশিয়ান হইতে পারবেন না। বা কম্পিউটার সায়েন্স শেষ করে আপনাকে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারই হইতে হবে, আপনি মিউজিশিয়ানও হইতে পারেন। ঠিক আছে। সো এই জিনিসটা টোটালি ডিপেন্ড করবে আপনার উপর। আপনি নিজেকে যতটা জাজ করতে পারবেন তত ভালো একটা পর্যায়ে আপনি পৌঁছাইতে পারবেন আর কি। তো
তো যেটা আমি যদি বলি, টেকনিক্যালি যদি বলি বা সিএসসি রিলেটেডই বলি, যে কম্পিউটার সায়েন্স নিয়ে যারা পড়ছে সেখানে আমাদেরকে অনেক সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে হয়। সো আমরা আসলে অনেক হেজিটেশনের মধ্যে থাকি যে আমি আসলে এখান থেকে কোন দিকে আমার গোলটা সেট করব, আমি কি জায়গায় যাব, আমি কি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হব, আমি কি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হব, না আমি প্রোগ্রামার হব, না অ্যানালিস্ট হব। আমাদের অনেক ভেরিয়েশনস থাকে। তো সেই ক্ষেত্রে গোল সেট করাটা যেমন টাফ হয়, তখন স্টুডেন্ট যেটা মানে চাইলে করতে পারে সেটা হচ্ছে যে টপিকগুলি তার পড়তে ভালো লাগে, সেটা যদি নেটওয়ার্ক ভালো লাগে অবভিয়াসলি সেই জিনিসটা আরেকটু এনহ্যান্স করা, বা সেই জিনিসগুলি নিয়ে আরেকটু স্টাডি করা, সেগুলি নিয়ে ফিল্ডে কি ধরনের কাজ হয়, বা সেগুলি নিয়ে আমি যদি আরেকটু এলিবোরেটলি স্টাডি করে আমি আমার ইন্টারেস্টটা যে আদৌ আছে কিনা সেটা জাস্টিফাই করা। যদি মনে হয় যে না আমি এই জিনিসটা যতই পড়তেছি ততই ভালো লাগতেছে, দ্যাট মিনস আমি আসলে রাইট ট্র্যাকে আছি। তখন আমি দেখবো এগুলির কেরিয়ার পাথ কি, আমাদের দেশে এগুলির জব অপরচুনিটি কোথায় আছে। সেগুলি আমাদের অনেক জব পোর্টালস আছে, সেখানে সার্চ করলে দেখা যায় রিলেটেড জব কি কি আছে, তার রিকোয়ারমেন্টস কি। তো সেগুলি আমি যদি ম্যাচ করতে পারি বা সেই পাথে যদি থাকি, তখন সেই দিক দিয়ে গিয়ে আমি আমার হয়তো আমার গোলটা অ্যাচিভ করার একটা সুযোগ আমি তৈরি করতে পারবো আর কি। আর কিছু কিছু ক্ষেত্রে যেটা হয় যে হয়তো আমি সুযোগের অভাবে আমার অ্যাকচুয়াল গোলে পৌঁছাতে পারি না, তো সেই ক্ষেত্রে যেটা করতে পারি যে আমি হয়তো অন্য পথ দিয়ে হেঁটে গেলাম, যে আমি বসে থেকে ফ্রাস্ট্রেটেড ডিপ্রেস না হয়ে আমি হয়তো আমার গোলের কাছাকাছি কোনো একটা জব দিয়ে শুরু করলাম, দেন আমি আস্তে আস্তে নিজেকে প্রিপেয়ার করে আমি আমার গোলের রাস্তায় হাঁটা শুরু করলাম, সেটাও পসিবল। তো জি এভাবে স্যার, মনে হয় চাইলে আপনারা এই প্রশ্ন ক্ষেত্রে উত্তরটা স্যার হয়তো আমার পেয়েছেন। একটা কথা ছিল যে আপনি স্যার মাত্র যেটা বললেন যে রিসোর্সের অভাব থাকে অনেক সময়, বা অনেক সময় অনেক ডিফিকাল্টিস থাকে। যেমন স্যার আমি আমার ইউনিভার্সিটির প্রথম ব্যাচ, সো একটা ইউনিভার্সিটির প্রথম ব্যাচ হওয়ার ক্ষেত্রে অনেক প্রবলেম ফেস করতে হয়, ওই ব্যাচটাকে অনেক হুম, সমস্যার সম্মুখীন হতে হয়। তো আমাদের ইউনিভার্সিটিটা এমন একটা জায়গা ছিল যে আমি যখন হচ্ছে বিভিন্ন কোম্পানিতে হচ্ছে আপনার ইন্টারভিউর জন্য যেতাম, তারা যখন জিজ্ঞেস করতো যে আপনার ইউনিভার্সিটি কোনটা বা আপনার ইউনিভার্সিটিতে কোথায়, আমি আসলে তাদেরকে ঠিক লোকেশনটা দিয়ে বুঝাতে পারতাম না যে আমার ইউনিভার্সিটিতে এখানে। সো ওই হুম, কারণে দেখা যাচ্ছে এমন একটা জায়গায় থাকার কারণে ওখানে ইন্টারনেটের সুবিধা খুব কম ছিল, রিসোর্সেরও খুব অভাব ছিল। সো আমরা যারা প্রথম দিকে ছিলাম তারা হয়তোবা পরের যে ব্যাচগুলো আসার পরে যে সুযোগ সুবিধাগুলো পেয়েছে আমরা হয়তোবা ওগুলো পাইনি, কিন্তু ইট ডাজন্ট মিন যে আসলে ওখানে আমাদের যাত্রা শেষ। এখন হুম। দেখা যাচ্ছে যে অনেকে অনেক জায়গায় জব করে আস্তে আস্তে নিজেকে এনহ্যান্স করে নিচ্ছে, পরে হয়তো সুইচ করে অন্য কোথাও যাচ্ছে। স্যার আপনার এই কথাটা আমার আমার সাথে অন্তত আমি মানে রিলেট করতে পারছি। জি। আহ আমাদের আজকের এই লাইভটাতে স্যার আছেন উপস্থিত। স্যারের কাছে যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা চেষ্টা করব সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার। স্যার আজকে আমাদের এই বুক শেলফ সম্পর্কে স্যার আপনার ধারণা বা আপনার কমেন্টস জানতে যাচ্ছি। বুক সেলফ নিয়ে আমি যতটুকু দেখেছি আর কি, আপনার প্রোফাইল বা আপনার সাথে কথা বলে যতটুকু জেনেছি, আমার কাছে আইডিয়াটা ভালো লেগেছে। যে লাইক আপনি নিজে অনেক কিছু জানার চেষ্টা করছেন, অবভিয়াসলি এই লাইভগুলো আপনার জন্য অনেক কিছু জানার বিষয় আছে। সো এবং পাশাপাশি আপনি যেগুলি জানতে চাচ্ছেন বা জানতে পারতেছেন সেগুলি আবার দেখা গেছে অন্যদের মাঝে শেয়ার করার একটা আপনার একটা প্রচেষ্টা আছে। সো সেই ক্ষেত্রে আমি বলবো দিস ইজ এ গ্রেট ইনিশিয়েটিভ। স্টুডেন্টদের, আন্ডারগ্রেড স্টুডেন্টদের হোক বা যারা গ্রাজুয়েশন শেষ করে ফেলেছে, তারা কেরিয়ার বিল্ড আপে হোক বা ফার্দার কেরিয়ার তৈরি করা বা কেরিয়ারে কাজ করা বা ইম্প্রোভাইজেশন, এই জায়গাগুলিতে হয়তো আপনাদের প্ল্যাটফর্মটা হয়তো তাদেরকে অনেক সহযোগিতা করতে পারবে আর কি। একজন অলরেডি কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম স্যার, হাউ আর ইউ? ওয়ালাইকুম আসসালাম অধরা। জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। স্যার আর আমি আরেকটা কোশ্চেন জানতে চাইবো স্যার, এই ক্যারিয়ার গোল সেট করার ক্ষেত্রে স্যার, গোল সেট করার ক্ষেত্রে সিনিয়রদের পরামর্শ বা সাজেশন স্যার আসলে কতটুকু গুরুত্বপূর্ণ? যে আমার যদি একজন সিনিয়র আমাকে বলে যে তুমি এই দিকে যেতে পারো বা এরকম, এই মানে সাজেশন গুলো আসলে একজন আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট হোক বা একজন প্রিপারেশন নিচ্ছে জব ইন্টারভিউর জন্য, তার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ? সিনিয়রদের উপদেশ আসলে অবশ্যই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা গ্রাজুয়েশন শেষ করে ফেলছে, আমি যাদেরকে থেকে অ্যালামনাই বলবো। তো অ্যালামনাইদের হচ্ছে সাজেশন নেওয়াটা বেশি জরুরি, কারণ তারা অলরেডি ইন্ডাস্ট্রিতে বিভিন্ন জায়গায় কর্মরত অবস্থায় আছে এবং তাদের কাছ থেকে আপনি অনেক সাজেশনস পাবেন। এর পাশাপাশি আমি যদি বলি আমার ব্যক্তিগত জীবনে যেটা হয়েছে যে লাইক আমি যখন ফাইনাল ইয়ারের স্টুডেন্ট,
তখন যারা একদম বের হয়ে যাবে বা বের হয়ে গেছে, মাত্র কাজ করা শুরু করছে আমাদের এলাম নাই, তাদের সাথে আমার যখন আলোচনা হয়তো, কথাবার্তা হইতো, তো লাইক আমি অনেক সময় মানে কাইন্ড অফ ডিপ্রেশন থেকে জিজ্ঞাসা করতাম যে ভাইয়া আমি তো আসলে 3 বছর পড়ে ফেলছি, এখন চতুর্থ ইয়ারে আছি, সো আমি এখন এইখান থেকে আমার কাছে মনে হচ্ছে না আমি যে কোথায় কাজ করব কি করব এগুলো নিয়ে আসলে আমি খুব ওরিড। তো তখন আসলে তারা আমাকে যেটা সাজেশন দিছিল, একজন আমার এক সিনিয়র ভাই, তো উনি বলেছিলেন নাকি যে আসলে এটা নিয়ে ওরিড হওয়ার কিছু নাই, যে যখন তুমি গ্রাজুয়েশন শেষ করবা কোথাও না কোথাও তোমার জন্য কোনো না কোনো অপরচুনিটি আছে যেটা তোমাকে হয়তো গ্রেপ করতে হবে, সেখান থেকে তুমি তোমার কেরিয়ারটা শুরু করতে পারবা, দেন বাকিটা তুমি অটোমেটিকলি চলতে পারবা। অ্যান্ড আমি যেটা ফিল করছি, আমার অলরেডি 5.5 বছরের মতো কেরিয়ার হয়ে গেছে। তো আমি তখন ওই ছিলাম, বাট যখন আমি আসলে চাকরি জীবন শুরু করছি এবং আমার এটা একটা অপরচুনিটি দিয়ে আমি শুরু করছি, দেন ফার্দার আমি এই পর্যন্ত আসা আসলে পুরোটা আমার কাছে মনে হয়েছে অটোমেটিক। আল্লাহর রহমতে কিভাবে চলে আসছি আসলে বলতেও পারবো না, জিনিসটা এরকমই আর কি, অনেক ইন্টারেস্টিং। তবে ওই ভাইয়ার সাজেশনটা আমার কাছে অনেক ভালো লাগছে এবং আমি এটা সবসময়ই আসলে মনে করি। তো সিনিয়রদের সাজেশনগুলি নেওয়া যেমন জরুরি, আবার 10টা সিনিয়র আপনাকে 10 রকমের সাজেশন দিতে পারে, সবগুলোই ভ্যালিড হবে সেটাও না, ঠিক আছে? কিছু সিনিয়র আপনাকে কটাক্ষও করতে পারে বা আপনাকে ডিসকারেজও করতে পারে, কিছু সিনিয়র হয়তো এনকারেজ করবে, এগুলি আপনাকে বুঝে আসলে সেই পাথটা চুজ করতে হবে। ধন্যবাদ স্যার। আমাদের এই লাইভে যারা দেখছেন তাদেরকে আমি একটা অনুরোধ করব যে আপনারা সবাই যারা যারা দেখছেন বা লাইভে উপস্থিত আছেন, আপনাদের কোনো ক্যারিয়ার রিলেটেড, সফটওয়্যার ফার্ম ক্যারিয়ার রিলেটেড গড়ার ক্ষেত্রে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে করবেন। আশা করি স্যার আমাদের ওই প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবেন। স্যার, আমি আপনার কাছে আমাদের আরেকটা কোশ্চেন করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে টার্গেট বা গোল সেট করার পর একজন আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টের প্রিপারেশন কিরকম হওয়া উচিত, বা তার যদি স্বপ্ন থাকে যে না আমি একটা স্বনামধন্য সফটওয়্যার ফার্মে জব করব, বা আমি একজন অ্যান্ড্রয়েড ডেভেলপার হব, বা আমি একজন ওয়েব ডেভেলপার হব, মানে তিনটা বিষয় যদিও, কিন্তু এই জিনিসগুলোর ক্ষেত্রে আসলে প্রিপারেশন নেওয়ার বিষয়টা আসলে কিরকম, মানে প্রিপারেশন গুলো কিরকম হতে পারে? এইটা এটা সবসময় যে সব কাজের বেলাতে যেটা আমরা বলি যে ইচ্ছার সাথে চেষ্টার মিলটা থাকতে হবে। সো আপনি টার্গেট করতেছেন যে আপনি একজন ওয়েব ডেভেলপার হবেন বা অ্যান্ড্রয়েড ডেভেলপার আর এনি প্র্যাকটিস যেটাই হইতে চান না কেন, আপনার ইচ্ছা আছে, আপনি সবাইকে বলে বেড়াচ্ছেন, ঠিক আছে, বাট সেই পরিমাণ চেষ্টা যদি সেটাতে আপনার না থাকে তাহলে সেই গোলটা আপনি অ্যাচিভ করাটা অনেক টাফ হয়ে যাবে। অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টে যেতে চাচ্ছেন বা অ্যান্ড্রয়েড ডেভেলপার হতে চাচ্ছেন বা অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টে আপনি আপনার কেরিয়ার গ্রো করতে চাচ্ছেন, সো অবভিয়াসলি আপনি বেসিক শিখে আমি বসে আছি আসলে জিনিসটা খুব বেশি কাজের হবে না। সো আপনাকে কি করতে হবে, বেসিক শিখতে হবে। শেখার এখন তো আলটিমেটলি প্ল্যাটফর্মের অভাব নাই, ওয়ার্ল্ড ওয়াইড ফ্রি লেসন্স এর কথাও যদি বলেন হিউজ আছে, এর বাইরে প্রফেশনাল কোর্সেস আছে, এগুলিও আপনাকে আসলে খুব বেশি দূর নিয়ে যাবে বিষয়টা তা না, বাকি যতটুকু দূরে আপনি যাবেন পুরোটা নিজের প্র্যাকটিস, নিজের টেস্টিং। আপনি হয়তো ছোট একটা অ্যাপ বানানো শিখছেন, এখন ট্রাই করবেন যে এই অ্যাপটাকে মডিফাই করা যায় কিভাবে, এতে একটা ড্রয়ার দিয়ে করছি আমি, হয়তো 5টা ড্রয়ার দিয়ে কিভাবে করা যায়, 4-5টা অ্যাক্টিভিটি দিয়ে কিভাবে করা যায়। একটা স্ট্যাটিক ওয়েবসাইট বানাইছেন, একটা ডাইনামিক ওয়েবসাইট কিভাবে বানানো যায়, হয়তো আমি পিএইচপি দিয়ে ওয়েবসাইট বানাইছি, হয়তো আমি ওয়ার্ডপ্রেস দিয়ে ট্রাই করব, ঠিক আছে? সো আপনাকে আপনার এই যে জিনিসগুলি স্টাডি করছেন বা যেখানে আপনি আপনার ক্যারিয়ারটা গ্রো করতে চাচ্ছেন বা গোলটা সেট করছেন, যেখান থেকে আপনি চান যে আপনি ভালো একটা জায়গায় এরকম চাকরি করবেন, সেই ক্ষেত্রে আমি যেটা বলবো আপনার পড়াশোনার রেগুলার কোর্সেস যেগুলি আছে সেগুলির পাশাপাশি অবশ্যই এই রিলেটেড কিছু এক্সট্রা এফোর্ট আপনাকে দিতে হবে যে ফার্দার স্টাডি এনহ্যান্সমেন্টের উপরে। আর এর বাইরে যদি আপনি বলেন যে আপনি কোন ধরনের টপিকস গুলি শিখবেন, লাইক ওয়েব ডেভেলপার আমি হতে চাচ্ছি, এখন আমি শুধু ওয়েব ডেভেলপার হইলেও হবে না, আবার রিসেন্ট ট্রেন্ডের সাথে আমাকে মিলিয়েও শিখতে হবে। লাইক একসময় HTML CSS দিয়ে বেসিক স্ট্যাটিক সাইট মানুষজন তৈরি করতো, সেগুলি দিয়ে মানুষজন চলতো, এখন অনেক ডাইনামিসিটি চলে আসছে, অনেক ইন্টারেস্টিং জিনিসপত্র এখন হচ্ছে ওয়েবসাইটের মধ্যে আমরা দেখতে পাই, কন্টেন্টের অনেক ভালো জিনিসপত্র, ভালো প্লেসমেন্টের অনেক বিষয় চলে আসছে, বিভিন্ন ফ্রেমওয়ার্ক দিয়ে মানুষজন এখন ওয়েবসাইট তৈরি করছে। সো এই জায়গায় আমি যেটা বলবো যে আপনি মার্কেট স্টাডি করতে পারেন হচ্ছে জব পোর্টালগুলি থেকে, যে সেখানে ওয়েব ডেভেলপারের জন্য কি কি রিক্রুটমেন্ট আসছে, আপনি সেখানে দেখলেন যে মানুষজন এখন রিয়েক্ট জেএস এর উপরে হয়তো বেশি হয়তো কাজকর্ম আসতেছে, অথবা অ্যাঙ্গুলার জেএস এর উপরে আসতেছে ওয়েব ডেভেলপমেন্ট সেক্টর থেকে। তো আপনি কি করলেন যে আচ্ছা ঠিক আছে তাহলে আমি রিয়েক্ট নিয়ে স্টাডি করি বা অ্যাঙ্গুলার নিয়ে স্টাডি করি, বাট কোনো জায়গায় দেখলেন হয়তো পিএইচপি নিয়ে মার্কেটে অনেক বেশি রিক্রুটমেন্ট হচ্ছে,
প্রচুর ওয়েব ডেভেলপার নিচ্ছে বা জুনিয়র ওয়েব ডেভেলপার নিচ্ছে হয়তো পিএইচপির উপর বেসড। সো আপনি চাইলে তখন পিএইচপি নিয়ে স্টাডি করলেন বা পিএইচপির কয়েকটা ফ্রেমওয়ার্ক নিয়ে স্টাডি করলেন। এইভাবে হচ্ছে আপনি আপনি যেই গোলটা সেট করতেছেন সেটা নিয়ে যদি আপনি আরেকটু আগানোর চেষ্টা করেন তাহলে এটা হচ্ছে একটা বেস্ট ওয়ে আর কি। থ্যাংক ইউ স্যার। আমাদের একজন কমেন্ট করেছেন যে এমডি জাহিদ হোসেন হৃদয় স্যার আইটি বিষয়ের ব্যাপারে বা আইটি চাকরি বা আইটি মার্কেট সম্পর্কে যদি একটু ধারণা দিতেন। জাহিদ হাসান হৃদয়, আইটি মার্কেট নিয়ে যদি বলি, আইটি মার্কেটটা আসলে একদিক থেকে হচ্ছে খুবই মুভমেন্টের একটা জায়গা, যেখানে আপনাকে অলওয়েজ যদি টিকে থাকতে হয় এবং নিজেকে গ্রো করাইতে হয়, আপনাকে অবশ্যই প্রচুর পরিমাণে স্টাডি করতে হবে, নিজের নলেজকে বাড়াই নিয়ে যেতে হবে। ইটস নট লাইক এ ক্লার্ক জব, ঠিক আছে? লাইক আপনি প্রতিদিন বসে থাকবেন, একটা কাজই করবেন, কিছু সিগনেচার করলেন, বাসায় চলে গেলেন, একটা 5টা ডিউটি। ইটস নট লাইক দ্যাট। আপনি যেই সেগমেন্টেই কাজ করেন না কেন আইটি সেক্টরে, আপনাকে অবশ্যই ওই জিনিসটা রিসেন্ট টেকনোলজি মানে রিসেন্ট ট্রেন্ড কি আছে বা ফিউচারে কি জিনিসপত্র আসবে, নতুন নতুন জিনিসগুলোকে আপনাকে শিখে আপনার মার্কেট ভ্যালু আসলে ইনক্রিজ করতে হবে। তাহলেই আসলে আইটি মার্কেটে আসলে টিকে থাকা পসিবল অ্যাজ এ রিসোর্স। আর যারা এমপ্লয়ার বা যারা বিজনেস করছেন তাদের তো বিষয়টা আরো টাফ। থ্যাংক ইউ স্যার। স্যার আমি আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন করতে যাচ্ছি, সেটা হচ্ছে স্যার জব ইন্টারভিউর জন্য কিভাবে বা কি কি স্টেপে আসলে প্রিপারেশন নেওয়া উচিত একজন চাকরির প্রার্থী বা ক্যান্ডিডেটের? জব জব বা ইন্টারভিউর জন্য যদি প্রিপারেশনের কথা বলেন, তাহলে আমি যেটা বলবো যে এই কোম্পানির জন্য আপনাকে ইন্টারভিউ আপনি এক্সপেক্ট করতেছেন, সেই কোম্পানির প্রোফাইল সম্পর্কে একটা ভালো একটা আইডিয়া রাখতে হবে। এবং সেই কোম্পানির প্রোফাইল, এখন যা কোম্পানি আছে বা যেগুলি নিয়ে আপনারা দেখেন, সবারই আসলে ওয়েবসাইটস থাকে, তাদের ভালো প্রোফাইল বিভিন্ন জায়গায় থাকে, নট অনলি ওয়েবসাইট, তাদের সম্পর্কে বিভিন্ন রিভিউ এর ওয়েবসাইটও আছে যেখানে এমপ্লয়ারদেরকে নিয়ে অনেক রিভিউ দেওয়া হয়। সেখান থেকেও আপনি এই কোম্পানি সম্পর্কে একটা ভালো ধারণা নিতে পারবেন। আর যাদের কোম্পানি সম্পর্কে আপনার কোনো ধারণা নাই বা কিছু খুঁজে পাচ্ছেন না, ট্রাই করবেন অলওয়েজ, খুঁজে পান বা না পান, যে আপনার কোনো অ্যালামনাই হোক, পরিচিত কেউ হোক, ওই কোম্পানি থেকে চাকরি করে কিনা, বা আশেপাশে কোনো ফ্রেন্ড যে হয়তো অন্য কোম্পানি চাকরি করতেছে ওই কোম্পানির কাউকে চিনে কিনা, যে কোনো সোর্সে হোক ওই কোম্পানি সম্পর্কে একটা ভালো তথ্য নিবেন। এই তথ্যটা কিসের জন্য? সেটা হচ্ছে গিয়ে যে আপনাকে সেখানে কোন ধরনের জবে ফিট করাইতে পারে, বা যেই পোস্টটা আপনি দেখছেন সেখানে আপনাকে কোন পজিশনে হয়তো নিতে পারে, বা কি ধরনের কোশ্চেন সেট আসতে পারে, সেগুলোর একটা আইডিয়া আসলে এখান থেকে নেওয়া যায়। লাইক ধরেন কোন একটা কোম্পানি হয়তো ক্লায়েন্ট বেস অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট করে, তাদের এখানে যদি আপনি অ্যান্ড্রয়েড ডেভেলপার হিসেবে ইন্টারভিউ দিতে যান, সেখানে প্রশ্ন যেটা হবে সেগুলি হবে বেশিরভাগই হচ্ছে হয়তো রিসেন্ট যেসব টেকনোলজি নিয়ে, বা অ্যান্ড্রয়েডে হয়তো রিসেন্ট যেই ধরনের অ্যাপ ডেভেলপমেন্ট আছে সেগুলি নিয়ে একটা কি হবে। বাট আরেকটা কোম্পানি আছে যারা অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টে হচ্ছে হয়তো R&D করে, রিসার্চ করে, সেগুলি তারা হয়তো অন্য কোনো কাজে ব্যবহার করে, বা এগুলি তো তাদের কোম্পানির হয়তো একটা ভিশনের কারণে সেট করছে। তো সেইখানে গেলে কিন্তু আপনার যেটা দেখবেন, সেখানে আবার ফিউচার বা একদম নতুন যে জিনিসপত্রগুলো অ্যান্ড্রয়েডে আসছে, যেগুলি হয়তো এখনো মার্কেটে মানুষজন অ্যাপ হিসেবে ছাড়ে নাই বা ডেভেলপ করে নাই, সেইগুলির সেখানে গেলে কিন্তু আপনার R&D রিলেটেড হয়তো প্রশ্ন আপনি ফেস করবে ইন্টারভিউতে। তো দুইটাই কিন্তু অ্যান্ড্রয়েড ডেভেলপারের পোস্ট, বাট দুই জায়গায় আপনি ইন্টারভিউ ফেস করবেন ডিফারেন্ট কোম্পানির প্রোফাইলের কারণে আর কি। সো যখনই ইন্টারভিউ কোনো জায়গায় ফেস করতে যাব বা যাওয়ার আগে আমাদের কলেজ এই জিনিসগুলি চিন্তা করতে হবে যে ওই কোম্পানি কেমন বা তারা কিভাবে মার্কেটে গ্রো করতেছে, সেই জিনিসগুলি আর কি। থ্যাংক ইউ স্যার। জাহিদ হাসান হৃদয় আবার জিজ্ঞেস করেছেন যে স্যার আরেকটা কথা, আমি প্রোগ্রামিং পারি না ও ম্যাথও পারি না, তাহলে আমি জব পাবো না? নট ট্রু আসলে। এটা নিয়ে অনেক কন্ট্রাডিকশন আছে। সবাই মনে করে কম্পিউটার সায়েন্স মানে আসলে প্রোগ্রামিং বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা সফটওয়্যার ডেভেলপমেন্ট হওয়া। ম্যাথ না পারলেই আসলে, ম্যাথ না পারাটা আসলে একটু দুর্বলতার বিষয় যে ইঞ্জিনিয়ার হিসেবে। তবে এর মানে এই না যে আমি আগে দুর্বল ছিলাম যে পরেও দুর্বল থাকবো। এই জায়গায় কিছু কিছু জিনিস ইম্প্রোভাইজ করার সুযোগ থাকে। সো ম্যাথের বিষয়টা আসলে পুরোপুরি কনসিডারেবল না। অ্যানালাইসিস অ্যানালিটিক্স বলেন, সব জায়গাতে আপনার ম্যাথের কিছু জিনিসপত্র আসবেই।
এর মানে এই না যে আপনি ফোরিয়ার অ্যানালাইসিসে দুর্বল, তার মানে যে আপনি নর্মাল কোনো যোগ বিয়োগের অ্যানালাইসিস করতে পারবেন না, ঠিক আছে। সো প্রোগ্রামিং না পারা বা ম্যাথে একটু দুর্বল থাকলেও কম্পিউটার সায়েন্সে আসলে কাজ করার অনেক সুযোগ আছে, ঠিক আছে। আমরা বিএসসি ইন সিএসসি যেটা দেখি সেখানে আমাদের প্রায় 50, 60, 65টা পর্যন্ত কোর্স থাকে ল্যাব সহ। সো সেইখানে আপনি দেখবেন যে আপনার অনেক সেগমেন্টস আছে, ঠিক আছে, অনেক। সেখান থেকে কেউ একজন টেকনিক্যাল অ্যানালিস্ট হইতে পারে, যার কাজ হবে গিয়ে হচ্ছে ক্লায়েন্টের কাছ থেকে, ক্লায়েন্ট ইউজুয়ালি বুঝে না যে টেকনোলজি কি, পিছনে আপনি সি দিয়ে কোড লিখতেছেন না সি প্লাস প্লাস দিয়ে। সো আপনি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার, আপনি হয়তো প্রোগ্রামিং নাও করতে পারেন, কিন্তু আপনি চাইলে এই যে ক্লায়েন্ট ইন্টারাকশনের যে পার্টটা, ক্লায়েন্ট তার রিকোয়ারমেন্টস দিবে, সেটা বুঝে আপনি ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে আসবেন। এটাও কিন্তু একটা আলাদা পোস্ট, আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বলতেছি। তো এরকম অসংখ্য পোস্ট আছে যারা প্রোগ্রামিং পারে না বা প্রোগ্রামিং তাদের করার প্রয়োজনও পড়ে না, ঠিক আছে। সেখানে বসে তারা এই জায়গাগুলি থেকে আসলে নিজের ইনকাম সোর্স বলেন বা কেরিয়ার বলেন, সেখানে বিল্ড আপ করে ভালো ভালো জায়গা আছে আসলে, এবং তাদের স্যালারি আলটিমেটলি খুব কম না। ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, আরো অনেক কিছু আছে এরকম, প্রচুর আছে, ঠিক আছে। গ্রাফিক্স এর অনেক সেগমেন্টস আছে, ঠিক আছে, নট অনলি ডিজাইন, অ্যানিমেশন আছে, এনিথিং। বাট সেগুলিতে আবার ম্যাথ লাগে, সেগুলি আবার ঝামেলা যদি ম্যাথ দুর্বল থাকেন। থ্যাংক ইউ স্যার। আমাদের আরো হয়তো কিছু কমেন্ট আছে, সেগুলো একটু দেখে নিব। শিওর। জাহিদ হাসান হৃদয়, আসসালামু আলাইকুম স্যার। আশিকুর রহমান রাজু স্যার, অনেক কোম্পানি ওয়েব ডেভেলপার হিসেবে এক্সপেরিয়েন্স চায়, এক্ষেত্রে ফ্রেশার হিসেবে আমরা কি করব, আর কোন ধরনের প্রজেক্ট আমাদের পোর্টফোলিওকে স্ট্রং করতে পারে? এইখানে এক্সপেরিয়েন্স যেটা চায় সেটাতে আসলে তো কিছু বলার নাই, কারণ একজন ফ্রেশারের এক্সপেরিয়েন্স থাকাটা একটা টাফ বিষয়। আর যারা চাচ্ছে দ্যাট মিনস তারা আসলে এক্সপেরিয়েন্সই চাচ্ছে, কারণ বেশিরভাগ মানুষেরই বা এমপ্লয়ারেরই এক্সপেকটেশন থাকে কি, লাইক আমি একটা রিসোর্সকে নিব, তার পেছনে যদি 10,000 টাকাও হয়, আমি যদি প্রথম মাসের প্রথম দিন থেকেই তার কাছ থেকে আউটপুট পাই তাহলে আমার লাভ। তাকে যদি আমি শেখার জন্য 2 মাস সময় দিই, আমার তার পেছনে 20,000 টাকা ইনভেস্টমেন্ট যাচ্ছে, এমপ্লয়ার পার্সপেক্টিভ থেকে বলছি। সো এই জন্য সবার এক্সপেকটেশনই থাকে আসলে যে আমি একটা রেডি রিসোর্স নিব, ঠিক আছে, এক্সপেরিয়েন্স পারসন নিব, যাকে নিলে সে আমাকে ডে ওয়ান থেকেই হচ্ছে আমাকে আউটপুট দিবে আর কি। সো এক্সপেকটেশন থাকাটা আসলে খারাপ না বা না, কিন্তু এটা টাফ যেটা বিষয় সেটা হচ্ছে যে একজন ফ্রেশারের আসলে এক্সপেরিয়েন্স থাকাটা টাফ, সবার এটা থাকাটা মানে সম্ভব না। যারা ফ্রিল্যান্সিং করে বা স্টুডেন্ট থাকাকালীন ফ্রিল্যান্সিং করে, ফ্রিল্যান্সিং এর সাথে জড়িত থাকে, তাদের ক্ষেত্রে হয়তো আপনি কিছু এক্সপিরিয়েন্স পাবেন, বিভিন্ন সাইট হতে সে ডেভেলপমেন্ট করছে অ্যাজ এ ওয়েব ডেভেলপার। সো সেই ক্ষেত্রে তার কিছু পোর্টফোলিও থাকবে, কিছু এক্সপিরিয়েন্স সে শো করতে পারবে, তার সুযোগ আছে, কিন্তু সবার এই সুযোগটা আসলে নাও থাকতে পারে। সেই ক্ষেত্রে আমরা যেটা বলি, আপনি যেই সেগমেন্টই হোক, সেটা অ্যান্ড্রয়েড হোক, ওয়েব ডেভেলপমেন্ট হোক, বা সফটওয়্যার অন্য কোনো সেকশনসে হোক, গ্রাফিক্স হোক, আপনি পোর্টফোলিও হিসেবে যেটা করবেন যে আপনি আপনার কি এফোর্ট, মানে আপনি এইটাতে স্টাডি দিচ্ছেন, সেটা জন্য আপনার এই পোর্টফোলিও দেখে বোঝা যায়, সেই জিনিসটা আসলে আপনি মেইনলি রিপ্রেজেন্ট করার চেষ্টা করবেন। সেটা আপনার যদি একটা কোড বেজও হয়, যেটা আপনি কোনো জায়গায় গিটে রাখছেন, সেটা আপনি হয়তো আপনার প্রোফাইলের সাথে রাখলেন, যাতে একটা মানুষ দেখে ও বুঝতে পারে যে ওর কোডিং স্ট্যান্ডার্ড ইজ গুড, অ্যান্ড সে যেই স্টাডি করতেছে সেই জিনিসটা আসলে সে ফুল প্রুফি স্টাডি করতেছে, তাকে আমি নিতে পারি। তার যদি এক্সপিরিয়েন্স নাও থাকে, এজ এ ফ্রেশার আমি নিলাম তাকে, হয়তো আমি 1 মাসে রেডি করে নিতে পারবো, হয়তো 1 মাস পর থেকে সে আমাকে আউটপুট দিবে। সো এক্সপিরিয়েন্স চাইলেও যে আপনি নিজেকে ফিট করতে পারবেন না বিষয়টা তা না, আপনি এক্সপিরিয়েন্স যদি কোনো কোম্পানি চায় সেখানেও নিজেকে ফিট করানোর একটা সুযোগ থাকে। তো সেই ক্ষেত্রে আপনার পোর্টফোলিওতে আপনার এফোর্টটা বুঝতে পারা যেতে হবে আর কি। থ্যাংক ইউ স্যার। স্যার আমি ইন্টারভিউ রিলেটেড স্যার আরেকটা কোশ্চেন করতে চাচ্ছি। শিওর। স্যার ইন্টারভিউতে হোক বা জব লাইফে যেই হোক, মানে ইন্টারভিউ হোক বা যে কোনো জব লাইফের ক্ষেত্রেও হোক, যেমন স্যার আপনি এখন জব করছেন, সেখানে স্যার এই কমিউনিকেশন স্কিলটা স্যার কতটুকু গুরুত্বপূর্ণ, এবং কমিউনিকেশন স্কিল যদি কারো কম থাকে সেটা বাড়ানোর ক্ষেত্রে একজন জব ক্যান্ডিডেট বা একজন আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টের কি করা উচিত? এটা একটা ভালো পয়েন্ট, যেটাতে আমরা বরাবরই দুর্বল, বিশেষ করে কম্পিউটার সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি গুলিতে আসলে
সফট স্কিলের একটা দুর্বলতা থাকে। এই কমিউনিকেশন যেটা বলেন সেটা সফট স্কিলের একটা পার্ট। সো এই প্রেজেন্টেশন দেওয়া বা মানুষের সাথে কথা বলা বা ডিসকাশন করা, এগুলিতে আমাদের অনেক জড়তা থাকে আর কি। একজনকে দিবেন যে সে সারাদিন বসে কোড করে আপনাকে ভালো কোনো আউটপুট দিতে পারবে, 10জন মানুষের সামনে তাকে দাঁড়া করে দিবেন, সে কোনো কথা বলতে পারবে না। ঠিক আছে, সো এই প্রবলেমটা আসলে আমাদের খুবই কমন একটা প্রবলেম, যেটাতে আমরা অলওয়েজ মার্কস কম পাই হচ্ছে আপনার বিজনেস স্টাডিজ ডিপার্টমেন্ট থেকে আর কি। সেখানে তাদেরকে দেখবেন যে তারা যেভাবে কথা বলতেছে আপনাকে কনভিন্স করতে পারতেছে, বাট আপনি তাদের সামনে দাঁড়ায় হচ্ছে 5 মিনিট কথা বলতে পারতেছেন না। এই জিনিসগুলি অবশ্যই জরুরি, বিশেষ করে টিম ওয়ার্কের বেলায় হচ্ছে আমি যদি ইন্ট্রোভার্ট হই সেক্ষেত্রে আমার অনেক টাফ আসলে কাজ করাটা। আমার টিমে 5জন মানুষ থাকতে পারে, 10জন মানুষ থাকতে পারে, 2জন মানুষও থাকতে পারে, বাট তার সাথে কথা বলেই তো আমাকে মেইনলি হচ্ছে কাজ করতে হবে। এখন যেটা হয় যে সব জায়গাতেই টিম এফোর্টের প্রয়োজন আছে, সেটা আমার বসের সাথে বসে আমার আলোচনা হোক, জুনিয়রের সাথে হোক, বা আমার সেম ডেজিগনেশনের পিপলদের সাথে বসে হোক। সো কমিউনিকেশন স্কিল, বিশেষ করে এই ডিসকাশনের সময় যে স্কিল, এগুলি আসলে খুবই দরকার আর কি। তো যাদের এই ধরনের প্রবলেমস আছে তাদেরকে যেটা সাজেশন থাকবে যে আপনারা এই জিনিসগুলি ওভারকাম করার চেষ্টা করবেন। কথা বললে আসলে কিছু আসে যায় না, কেউ যদি আমার কথায় হার্ট না হয় তাহলে আমি চাইলে কথা বলতেই পারি। ঠিক আছে, তো আমাকে কথা বলার সময় যেহেতু প্রফেশনালি কোনো একটা জায়গায় গিয়ে আমি কথা বলবো, সে আমার কলিগ, নট আমার ইউনিভার্সিটি ফ্রেন্ড, বা ইউনিভার্সিটি ফ্রেন্ড হইলেও সে যদি অফিসের ভিতর ঢুকে তখন সে আমার কলিগ। সো তখন তার সাথে আমি প্রফেশনালি কথা বলবো, তো সে ফ্রিলি কথা বলবো, বাট আমাকে খেয়াল রাখতে হবে আমি একটা অফিস এনভায়রনমেন্টে কথা বলতেছি। এমন কিছু বলবো না যেটাতে অফিস রুলস এন্ড রেগুলেশনস ভায়োলেশন হয় আর কি। এছাড়া আপনি ফ্রিলি কথা বলেন, এটাতে আসলে ভয় পাওয়ার মতো কিছু নাই। যত বেশি কথা বলবেন তত আপনার প্রবলেমস গুলি তার সামনে আসবে, এবং আপনার কথা বলার কারণে অনেক কিছুই তার কাছ থেকে শুনে আপনার অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। এইটা একটা। আর প্রেজেন্টেশন অ্যান্ড পাবলিক স্পিকিং স্কিল যেগুলি, এগুলিও জরুরি, বিশেষ করে হচ্ছে আপনি যখন আপনার প্রজেক্টের বিভিন্ন কাজকর্ম নিয়ে আপনার ইন্টারনাল অফিসের মধ্যে জিনিসগুলি প্রেজেন্ট করতে যাবেন, তখন আপনার আসলে এই স্কিলগুলি দরকার হবে। একটা ভালো প্রেজেন্টেশন বানানো, সেটা নিয়ে 10 মিনিট কথা বলতে পারা। ইন কেস কিছু কিছু ক্ষেত্রে আপনি যদি এগুলিতে ভালো করেন, সেই ক্ষেত্রে এমনও হইতে পারে যে ক্লায়েন্টকে কনভিন্সিং এর যে প্রেজেন্টেশন গুলি হয় সেখানে আপনাকে আপনার কোম্পানি হয়তো পাঠাইতেও পারে। তো দিজ আর দ্য থিংস, আপনি যত ভালো পারবেন তত আপনার এই রিলেটেড অপরচুনিটি গুলি হয়তো গ্রো করবে বা রাস্তাগুলি খুলবে। থ্যাংক ইউ স্যার। স্যার, যেহেতু আমরা স্যার কমিউনিকেশন নিয়ে শুনলাম, কিছু কথা শুনলাম আপনার কাছে, এই কমিউনিকেশনের সাথে স্যার আরেকটা জিনিসেরও খুব মানে একটার সাথে আরেকটা রিলেটেড স্যার, সেটা হচ্ছে নেটওয়ার্কিং এর বিষয়টা। যে স্যার আসলে জব বা জব লাইফে থাকা অবস্থায় নিজের একটা ভালো সার্কেল তৈরি করা বা মানুষের সাথে একটা ভালো একটা নেটওয়ার্ক তৈরি করা, এই জিনিসটা স্যার একজন মানুষের জন্য, শুধুমাত্র একজন জব ক্যান্ডিডেট না, একজন মানুষের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ? এটা অবভিয়াসলি একটা ইম্পর্টেন্ট পার্ট, নেটওয়ার্ক তৈরি করা। আর এইটা কয়েকটা ক্ষেত্রে বেশি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে যে লাইক আপনার যদি আপনি অপরচুনিটি সিকার হন, লাইক আমি জব মার্কেটে আমার অপরচুনিটি খুঁজতেছি, সেই ক্ষেত্রে আপনার যত নেটওয়ার্ক ভালো থাকবে, যত বেশি মানুষের সাথে আপনার কমিউনিকেশন থাকবে, বিশেষ করে আপনার সেগমেন্টে, লাইক আপনি কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, সো এই সেগমেন্টের যতগুলি মানুষের সাথে আপনার পরিচয় থাকবে যারা বিভিন্ন জায়গায় কর্মরত আছে, চাকরি করছে, বা দেখা গেছে আপনি কালকে ফার্স্ট ইন্টারভিউ দিবেন, হয়তো আপনার কোনো ফ্রেন্ড 5বার ইন্টারভিউ দিয়ে দিচ্ছে, এরকম একটা মানুষকে আপনি চিনেন, সেখান থেকে আপনি ইন্টারভিউ এক্সপিরিয়েন্স নিতে পারবেন যে কি ধরনের প্রশ্ন করে। সো সেম ভাবে দেখা গেছে আপনার ইন্ডাস্ট্রিতে অনেক মানুষজন পরিচিত আছে, বা আপনার অ্যালামনাইদের পরিচিত আছে, তাদের সাথে যদি আপনার কমিউনিকেশন থাকে, এই নেটওয়ার্কটা যদি আপনার থাকে, তাহলে আপনি দেখা গেছে কি ইন্ডাস্ট্রি সম্পর্কে বা ইন্ডাস্ট্রিতে কি ধরনের জব এখন সার্কুলেটেড আছে, ইন্টারনাল রিক্রুটমেন্ট হয় অনেক ক্ষেত্রে, সো এইসব বিষয় সম্পর্কে আপনার জানারও একটা সুযোগ থাকবে। অনেক কোম্পানির জব সার্কুলার হয়তো আসেও না বিডি জবসে বা অন্য কোনো জব পোর্টালে, তো দেখা গেছে যে ইন্টারনাল রিক্রুটমেন্ট হয়, এই বিষয়গুলি আসলে আপনার নেটওয়ার্ক থাকলেই আপনার কাছে এসে পৌঁছাবে। আর এই ধরনের সার্কেল মেনটেন করলে নট অনলি জব অপরচুনিটি অর এনিথিং, এর বাইরেও আরো কিছু জিনিসপত্র থাকে, যেমন ধরেন আপনার বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম টেকনোলজি নিয়ে কাজকর্ম করে, অবভিয়াসলি সেটা তাদের ওয়েবসাইটে সবকিছু দিয়ে রাখে না। ঠিক আছে, সো এই ধরনের বিষয়গুলি আপনার জানার একটা সুযোগ থাকবে, যে আপনি এগুলি নিয়ে হয়তো নিজেকে বিল্ড আপ করার একটা সুযোগও থাকবে, যে আমি যখন আপনি কর্মরত আসেন তখন আপনি কিছু জিনিসপত্র এক্সট্রা স্টাডি করা, যেগুলো হয়তো আপনার কোম্পানিতে যা কাজ করে সেগুলো আপনি জানেন, অন্য কোম্পানি কি করে আপনি জানেন না,
তিনি নেটওয়ার্কের থ্রুতে আপনি জানতে পারবেন আর কি। সো এই ক্ষেত্রে নেটওয়ার্কিংটা গুরুত্বপূর্ণ অবশ্যই সবসময়। থ্যাংক ইউ স্যার। অনেকগুলো কোশ্চেনই স্যার জিজ্ঞেস করলাম, অনেক কিছু জানতে পারলাম আপনার কাছে। কিন্তু স্যার এইগুলোর বাইরেও তো স্যার অনেক বিষয় থাকে, যেমন আমি একটা জিনিস হয়তো বা এখন পারছি না, বা ওই জিনিসটা আমার জানা প্রয়োজন। তো সেক্ষেত্রে বিভিন্ন প্রবলেম ফেস করা, কাজ করতে গেলে স্যার বিভিন্ন প্রবলেম ফেস করা লাগে। সেই ক্ষেত্রে স্যার বিভিন্ন জায়গা থেকে আমরা, বিশেষ করে যারা কোডিং এর কাজ করে বা সফটওয়্যার ফার্মে যারা বিভিন্ন প্রজেক্টে কাজ করে, তাদের তো প্রায়ই স্যার মানে অনেক সময় অনেক প্রবলেম ফেস করতে হয় যে এই কাজটা হচ্ছে না, বা এই কোডটা রান করতেছে না, বা এখানে কিছু বাগ আছে, বা এখানে কিছু প্রবলেম আছে। সেক্ষেত্রে স্যার ওই যে বিভিন্ন ফোরাম থাকে, যেমন স্যার কোয়ারা, তারপরে আরো কিছু এরকম আছে, এইগুলোতে স্যার এইগুলোর ব্যবহার জানাটা তো স্যার অনেক বেশি জরুরি। এই জিনিসগুলো স্যার আসলে প্র্যাকটিস রাখাটা কিরকম জরুরি মনে হয় আপনার কাছে, যে আমি এই জিনিসটা পারছি না, এখান থেকে আমি কোথা থেকে এই সলিউশন গুলো পাবো, এই জিনিসগুলা আর কি জানার যে বিষয়টা। ফার্স্ট অফ অল হচ্ছে যে অলওয়েজ একটা জিনিস রিমেম্বার রাখা, যে আপনি যদি একদমই নতুন টেকনোলজি নিয়ে কাজ না করে থাকেন এই মুহূর্তে, তাহলে আপনি যেটা নিয়ে কাজ করছেন সেটা রিলেটেড সমস্যা আপনি যেটা ফেস করছেন এটা অবভিয়াসলি ওয়ার্ল্ডে কেউ নাকি ফেস করছে। এটা আপনাকে মাথায় রাখতে হবে যদি একদম নতুন টেকনোলজি না হয়ে থাকে। ঠিক আছে, সো এই রিলেটেড প্রবলেম যদি কেউ ফেস করে থাকে অবভিয়াসলি সে কোথাও না কোথাও এটা প্রশ্ন করছে, এবং সেই রিলেটেড সেই প্রশ্নটা আপনাকে খুঁজে বের করতে হবে সার্চ করে, সেটা গুগলে সার্চ করেন, বিং এ সার্চ করেন, এনিওয়্যার, কোথাও না কোথাও আপনাকে এটা পাবেন আপনি এই রিলেটেড। সো সেখান থেকে হয়তো আপনাকে বিভিন্ন ফোরামে নিয়ে যেতে পারে, যেটা আপনি বলেন কোডাতে নিয়ে যেতে পারে, স্ট্যাক ওভারফ্লোতে নিয়ে যেতে পারে। ঠিক আছে, সেইখানের এই কোশ্চেন্স রিলেটেড অ্যান্সারের মধ্যে কমেন্টস, এমনও হয় যে কোনো কমেন্টসের রিপ্লাইয়ের কমেন্টসের মধ্যে গিয়ে আপনার এটা সলিউশন পাওয়া যায়। ঠিক আছে, সো আপনার ফার্স্ট অফ অল যেটা থাকবে, আপনি কোনো সমস্যায় পড়লে সেই প্রবলেমের অ্যানালাইসিস করার পাওয়ারটা বা অ্যানালাইসিস করার চিন্তা ভাবনা বা এফোর্টটা আপনার থাকতে হবে। আপনি অলওয়েজ ট্রাই করবেন আপনার প্রবলেমের কত গভীরে আপনি যাইতে পারেন। একান্তই সলভ করতে না পারলে অ্যাটলিস্ট যতটুকু আপনি ইনফরমেশন বা আপনার প্রবলেমটা রিলেটেড জানছেন ওই রিলেটেড জিনিসপত্র নিয়ে আপনি হয়তো খুঁজে বেড়াবেন, সার্চ করবেন। দেন সেটা সম্পর্কে মানুষজন যেসব অ্যান্সার দিছে সেগুলি হয়তো আপনার সাথে 100 ভাগ নাও মিলতে পারে, কিন্তু সেখান থেকে আপনি কোনো না কোনো হিন্টস পাবেন যেটা দিয়ে আপনার প্রবলেমটাকে আপনি একটু আগায় নিয়ে যেতে পারেন। হয়তো সমাধান হবে না, আগায় নিয়ে গেলে নতুন একটা হয়তো সমস্যা পাবেন, সেটা নিয়ে আপনি আবার অ্যানালাইসিস করবেন, সেটা নিয়ে আরো ডিগ ডাউন করার ট্রাই করবেন, আরো কিছু হয়তো হিন্টস পাবেন, সেগুলি নিয়ে আবার সার্চ করবেন, সেগুলি আরো ইনকর্পোরেট করার ট্রাই করবেন। এভাবে আসলে মেইনলি আমরা যেটা করি যে ডিবাগিং করে আমাদের প্রবলেমগুলিকে আসলে সলভ করে নিয়ে আসি। আর একদম রিসেন্ট বা নতুন টেকনোলজি নিয়ে যারা কাজ করেন তাদের লাইফটা একটু কঠিন, কারণ দেখা গেছে যে আপনি যে টেকনোলজিটা নিয়ে পড়তেছেন সেটা তো মার্কেটে আসছে 1 মাস হয়েছে, এবং সেটার যেহেতু 1 মাস হয়েছে মার্কেটে আসছে, অবভিয়াসলি অত বেশি মানুষজন ইনস্টল করে নাই বা অত বেশি মানুষজন এটা ব্যবহার করে নাই। তো সেই ক্ষেত্রে আপনি হয়তো গুগলে সার্চ করলে আপনার এটার রিলেটেড কোনো অ্যান্সার বা প্রশ্ন আপনি খুঁজে পাবেন না। সেই ক্ষেত্রে যেটা আপনাকে করতে হবে, আপনাকে আপনার টেস্ট কেস নিজে জেনারেট করে সেই রিলেটেড স্টাডি করে ডিবাগ করে সেখান থেকে আসলে নিজেকেই প্রবলেমের সলিউশন বের করে নিয়ে আসতে হবে। সেটা একটু কঠিন, বাট যারা রিসার্চ রিলেটেড কাজকর্ম করে তাদেরকে এই ফেসের ভিতর দিয়ে যেতে হয় আর কি। থ্যাংক ইউ স্যার। স্যার আপনার কাছে আমার আরেকটা কোশ্চেন হচ্ছে যে ফ্রেশারদের জব পাওয়ার ক্ষেত্রে বা আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টদের মানে পাশ করে বের হওয়ার পর সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে কনফিউজিং যে টপিকটা থাকে সেটা হচ্ছে সিভি। সিভি নিয়ে অনেকেই অনেক কনফিউশনে থাকেন, বা একটা প্রপার সিভির ফরম্যাটটা আসলে কিরকম হবে এই জিনিসটা অনেকের ভিতরে কনফিউশন থাকে, বা প্রপার একটা সিভি ফরম্যাট তৈরি করতে অনেকের সমস্যা হয়, অনেকের সিভিতে অনেক প্রবলেম থাকে। আমি নিজেও আমি যখন ইনোসিসে জব ইন্টারভিউ দিতে যাই তখন ওখানে রিটেন টেস্টের পর ওখানে এইচআর আমাকে ডেকেছিল, মানে একাই ডেকেছিল। সে আমার সাথে বেশ কিছুক্ষণ কথা বলেছিল এটার পরে, মানে রিটেন পরীক্ষার পরে জিজ্ঞেস করলো পরীক্ষা কেমন হয়েছে। আমি উত্তর দিলাম যে হ্যাঁ মোটামুটি ভালো হয়েছে। তারপর সে আমাকে বললো যে আপনার সিভিটা আমরা এর আগেও একবার পেয়েছি, মানে ইনএসসিসি এর আগে যখন সার্কুলার হয়েছিল তখন আমি পেয়েছি, কিন্তু আমরা আপনার সিভি দেখার পর আপনাকে কল করিনি।
বিষয়টা একটু লজ্জাজনক ছিল। কথাটা শোনার পর আমার একটু খারাপই লেগেছিল যে আসলে এটা কেন? কিন্তু সে আমাকে খুব সুন্দরভাবে কিছু জিনিস ভুল ধরিয়ে দেয় এবং তখন আমি বুঝতে পারলাম যে আসলে আমার সিভিতে অনেক ভুল ছিল। একটা সিভি আসলে যেরকম ফ্রেশারের সিভি আসলে যেরকম ফরম্যাটে হওয়া উচিত, আমার সিভিটা আসলে সেরকম ছিল না। সো এজন্য স্যার আমি মনে করি যে আমার মতো আরো অনেকেরই হয়তো বা এই প্রবলেমটা ফেস সে করেছে বা হয়তো বা তার ওই সিভির কারণে সে হচ্ছে বিভিন্ন কোম্পানি থেকে মানে কল পাচ্ছে না, এরকম প্রবলেম হয়ে থাকে। সো এই জন্য আমি স্যার আমার প্রশ্নটা হচ্ছে যে ফ্রেশারদের সিভি ফরম্যাটটা স্যার অ্যাকচুয়ালি কেমন হওয়া উচিত? যে কোনটা আগে দেওয়া উচিত? যেমন ক্যারিয়ার অবজেক্টিভের পরে সে আসলে কোন কোন বিষয়ে কাজ করেছে বা কোন কোন প্রজেক্টে কাজ করেছে এই জিনিসটা আগে দেওয়া উচিত, নাকি তার এডুকেশন কোয়ালিফিকেশন আগে দেওয়া উচিত? মানে কোন বিষয়গুলোকে হাইলাইট করা উচিত সিভিতে অ্যাজ আ ফ্রেশার? ওয়েল, ভালো একটা পয়েন্ট। সিভি এইটা আসলে আপনার একটা প্রি ইন্টারভিউ ভাবতে পারেন। আপনার কোনো কোম্পানি আপনাকে নেওয়ার আগে আপনার অজান্তে একটা ইন্টারভিউ আপনার হয়ে যায় আপনার সিভির উপর দিয়ে আর কি। সো ফার্স্ট যেটা করে যে আপনি সাধারণত জানেন যে একটা জব সার্কুলার হইলে সেখানে 500, 700, 1000, 2000, 3000, 4000 এরকমও সিভি পড়ে এক একটা পোস্টের জন্য আর কি। সার্কুলারের জন্য যে কটা সংখ্যক কি ওটার মধ্যে পোস্ট থাকুক না কেন, তো এরকম এক একটা সার্কুলার এরকম সিভি পড়ে। তো সেই ক্ষেত্রে রিক্রুটার বা এমপ্লয়ার যারা এইখান থেকে সর্টিং করে তারা অবভিয়াসলি আপনাকে প্রথম দেখায় আপনার সিভি দেখেই আসলে আপনাকে জাস্টিফাই করবে, যেহেতু সে আপনাকে ফিজিক্যালি পাচ্ছে না ইন্টারভিউর জন্য। সো সেই সর্টিং এ বাদ পড়ার একটা ভালো চান্স থাকে আর কি। সো ওইটা আপনাকে একটা মেজর কনসেন্ট্রেশনে রাখতে হবে সিভি লেখার সময়। জাস্ট লিখে দিলাম বিষয়টা যেন এরকম না হয় আর কি। একজন ফ্রেশার যখন তার সিভি লেখে, তার সিভিতে আসলে লেখার মতো জিনিসপত্র খুব কম থাকে, তাই স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। বাট এই সিভিটার আপনি যেটা বললেন ফরম্যাট, কোনটা আগে হবে কোনটা পরে হবে, এগুলোর অনেক ফরম্যাট আছে। তবে আপনি কোনটা আগে পরে দিবেন সেটা আপনার উপরেই আমি ছেড়ে দিব, কিন্তু আমি জাস্ট বলবো কি জিনিসটা ফোকাস করবেন। যে আপনার যেহেতু আপনি একটা প্রফেশনাল জবের জন্য অ্যাপ্লাই করছেন, তো অবভিয়াসলি আপনি যেই পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন সেই জিনিসটা আমার আগে জানাটা জরুরি। যেহেতু আমি জব রিক্রুটমেন্টে বা জব সার্কুলারে বলে দিয়েছিলাম যে হয়তো যে বিএসসি ইন সিএসসি লাগবে এবং কোনো একটা রেপুটেড ইউনিভার্সিটির স্টুডেন্ট হইলেই হবে, তো দ্যাট মিনস কি সে অবভিয়াসলি গ্রাজুয়েটটা আমার কাছে অ্যাপ্লাই করবে, সেটা আমি জানি। সেটা আমার শেষের দিকে হইলেও সমস্যা নাই, ঠিক আছে। কোন ইউনিভার্সিটি, যেহেতু ইউনিভার্সিটির নাম দেখে তো আলটিমেটলি চাকরি দিবে না যে লাইক সে অমুক ইউনিভার্সিটি থেকে পড়ছে অমুক তার মানে তার চাকরি হয়ে গেছে, বিষয়টা তো এক্স্যাক্টলি এরকম না। আমি একটা মানুষ চাচ্ছি হয়তো ওয়েব ডেভেলপারের হিসেবে, সো আমি চাই সে ওয়েব ডেভেলপার হিসেবে আমার এখানে কি রকম ভাবে কাজ করতে পারবে, সে ফ্রেশার হোক বাট এই রিলেটেড তার কোনো স্টাডি আছে কিনা, সেই জিনিসটা কিন্তু আমার থাকবে কনসার্ন, ঠিক আছে। সো যে সিভিটা আমাকে পাঠাচ্ছে তাকে ফার্স্টে ওই জিনিসটা ফোকাস করতে হবে। দ্যাট মিনস এডুকেশনের আগে আসতেছে তার এরিয়া অফ ইন্টারেস্ট এবং সে কি কি জিনিসপত্র স্টাডি করছে, ইফ দেয়ার ইজ এনি প্রজেক্ট অর পোর্টফোলিও, যদি কোনো জায়গায় তার স্টুডেন্ট থাকালীন সময় পার্ট টাইম কাজ করার যদি কোনো অভিজ্ঞতা থাকে, সেটা ফ্রিল্যান্সিং হোক, অফলাইন হোক, আনপেইড হোক, এনিথিং, বা তার কোনো টিচারের সাথে কোনো একটা অ্যাসোসিয়েট ওয়ার্ক হোক, ঠিক আছে। সেই জিনিসগুলি তাকে অবভিয়াসলি হাইলাইট করতে হবে, সেগুলি যেন এক নজরে প্রথমে চোখে চলে আসে। সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, একটা ফ্রেশারের সিভি কখনোই 2 পাতার বেশি হওয়া যাবে না, ঠিক আছে। আপনি একজন ফ্রেশার, আপনার আসলে সিভিতে এত কিছু থাকার কথা না, ঠিক আছে। ইভেন 5 বছর 7 বছর চাকরি করে ফেলছে একটা মানুষের সিভি 3 পাতা হয় না, ঠিক আছে। সেখানে দেখতেছি একজন ফ্রেশারের সিভি 4 পাতা হয়ে গেছে। হাউ ইজ ইট পসিবল? এত কি কাজ করছেন আপনি? 10টা কোম্পানি বদলায় আসলে আপনার 10টা কোম্পানির নাম বসলে হয়তো একটা পাতা নতুন হইতে পারে, ঠিক আছে। বাট যে কখনো চাকরি করে নাই এখনো, তার একটা সিভি 2 পাতার বেশি কিভাবে হয়? দিস ইজ টাফ, ঠিক আছে। সো এটা আপনাকে খেয়াল রাখতে হবে। আর সিভিতে যেটা আমি বললাম, সিভিতে ফোকাস রাখতে হবে। আপনি আপনাকে আমি নিব, কেন নিব, ঠিক আছে, সেটা যেন আমি আপনার সিভি দেখেই বুঝতে পারি যে এই ছেলেটা যাই পড়ে তাই নিজের থেকে পড়ে, তার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকতে পারে, এগুলো আপনি শো করবেন আপনার সিভিতে। আপনি হয়তো আপনার প্রোগ্রামিং ক্লাবের মডারেটর ছিলেন বা কোনো একটা পোস্টে ছিলেন, বা আপনি আপনার কোনো অ্যাক্টিভিটিসে এখানে জড়িত ছিলেন ইউনিভার্সিটির বিভিন্ন কাজে, এগুলিও কিন্তু আপনার কাজের পাশাপাশি বা পড়াশোনার পাশাপাশি আপনি যে আরো এক্সট্রা কিছু করার এফোর্ট রাখার মানে দিতে পারেন, সেগুলো বোঝা যায় আর কি। এগুলি দিয়ে মাল্টিটাস্কিং এর অনেক কিছু জাজ করার একটা সুযোগ থাকে। সো
দিজ আর দ্য থিংস আপনার সিভিতে যেগুলি থাকা জরুরি। আর সিভি কখনো 2 পাতা বেশি হওয়া যাবে না। যদি আপনি এক্সপিরিয়েন্সড হন সেই ক্ষেত্রে সিভি সর্বোচ্চ 3 পাতা, এর উপরে যাওয়াটাও জরুরি না। আর সিভির সাথে একটা কভার লেটার মাস্ট বি থাকবে। কভার লেটার সহ আপনার সিভি সর্বোচ্চ 3 পাতা হবে আপনারটা, একজন ফ্রেশারের। আর এই সিভিটা অবভিয়াসলি সুন্দর একটা অ্যাটাচমেন্ট করবেন। 5টা কোম্পানিতে যদি অ্যাপ্লাই করেন, 5টা কোম্পানির জন্য অবজেক্টিভ 5 রকম ভাবে লিখে দিবেন, যাতে ওই কোম্পানিকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, একটা সিভি লিখে 50টা কোম্পানিতে একটাই পিডিএফ পাঠিয়ে দিবেন না। ঠিক আছে, এটা আসলে সব কোম্পানিতে আসলে ফিট হয় না। বা ওয়েব ডেভেলপমেন্টের জন্য আপনি একটা সিভি লিখছেন, আপনি হয়তো অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টে অ্যাপ্লাই করছেন, সাপোজ, অনেকে করে। তো সেই ক্ষেত্রে ওই সেম সিভিটা পাঠিয়ে দিলে আসলে জিনিসটা জাস্টিফাইবল হয় না। ঠিক আছে, কিছু জিনিস চেঞ্জ করে করে পাঠাইতে হয়। এক একটা কোম্পানিতে পাঠানোর আগে চেঞ্জ করে করে পাঠাবেন। এবং সিভির নাম অবশ্যই খেয়াল রাখতে হবে। আপনি যখন পিডিএফটা বানাচ্ছেন সেটার জন্য PDF1, নিউ পিডিএফ, ঠিক আছে, এইরকম নাম না হয় আর কি। আপনার নামের সাথে থাকতে পারে, অনেক কোম্পানি সার্কুলারে বলে দেয় তাদের সিভিতে ফাইল নেম কি হইতে হবে, অমুক ডট পিডিএফ তমুক ডট পিডিএফ হইতে হবে, এটা বলে দেয়। যদি কেউ না বলে দেয় সেক্ষেত্রে অবভিয়াসলি আমার সিভিটার পিডিএফ ফাইলটার মধ্যে আমার নামটাই থাকবে। ঠিক আছে, এবিসিডি বা সিভি নিউ এরকম যেন পিডিএফ এর ফাইল নেম না হয় আর কি। এই জিনিসগুলি খেয়াল রাখতে হবে, এগুলি চোখে পড়ার মতো বিষয়। সাবজেক্ট কোম্পানি যদি বলে দেয় অবভিয়াসলি সাবজেক্টটা ওইরকম ভাবেই লিখতে হবে। যদি সাবজেক্টটা ওইরকম ভাবে বলে না দেয় সেখানেও আপনি পোস্টের নাম এবং বড়জোর আপনার নাম, ঠিক আছে, যদি কিছু মেনশন না করে অমুক পোস্টের জন্য আমি অমুক অ্যাপ্লাই করছি, এরকম একটা সাবজেক্ট আপনি দিয়ে পাঠাবেন। আর বডিতে খুব বেশি কথাবার্তা লেখার দরকার নাই, আমি অমুক জায়গার সার্কুলার দেখছি, দেখে আমি অমুক পোস্টের জন্য আমি অমুক অ্যাপ্লাই করছি, ঠিক আছে, এরকম কয়েকটা কথা আপনি বডিতে লিখে পাঠিয়ে দেবেন, বডিতে কিছু লেখার দরকার নাই। সো কভার লেটার, হ্যাঁ, মেইল করার ক্ষেত্রে, ইমেল করার ক্ষেত্রে আর কি। তো এই কয়েকটা বিষয় আসলে খেয়াল রাখতে হয়। আর অফলাইনে তো এখন আর সিভি আসলে মানুষজন তেমন একটা পাঠায়ও না সাধারণত। সো অফলাইনের বেলায় আসলে জাস্ট কভার লেটার আর 2 পেজ সিভি সহ আপনার 3 পাতা প্রিন্ট করে জমা দিয়ে দিলেই হবে। ছবি ইজ নট ম্যান্ডেটরি ফর এভরিওয়ান। আপনার যদি বলে দেয় কোম্পানি থেকে যে ছবি সহ আপনাকে অ্যাপ্লাই করতে হবে, সেটা ডিফারেন্ট কেস। সো ইনঅ্যাপ্রোপ্রিয়েট থিংস যেন সিভিতে না থাকে। আপনি কম্পিউটার সায়েন্স পড়ছেন, 60টা সাবজেক্ট, C++, জাভা সব লিখে দিছেন, এটা আসলে কোনো মিনিং নেই। ঠিক আছে, দেখলেই বুঝতে পারতেছি যে এই ছেলেটা আসলে এত কিছু পারে না, তাকে যেখান থেকে প্রশ্ন করবে সেখানেই আটকে যাবে। সো যেটা আপনার কাছে মনে হয়েছে যে আপনি পারেন, কারণ আপনি একদিক থেকে ধরেই নিতে পারেন যে আপনার সিভিতে যা আছে আপনাকে ইন্টারভিউতে রিলেটেড প্রশ্ন করবেই। আপনি লিখছেন সি থেকে যদি শুরুতে একটা প্রশ্ন করলো এবং উত্তর দিতে না পারলেন, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনার আপনার ফার্স্ট ইমপ্রেশনটা বাজে হয়ে গেছে। তো সিভিতে একদমই পারি না, জাস্ট কোর্স করছিলাম, এরকম জিনিসপত্র যেন আমার সিভিতে না থাকে, সেই জিনিসগুলো খেয়াল রাখাটা জরুরি। স্যার অনেকে সিভির মধ্যে অ্যাড করে যে আমি এখানে থেকে এটা কোর্স করেছি, এখান থেকে এই কোর্সটা করেছি, মানে স্যার এই কোর্স যে করেছে এই জিনিসগুলো সিভিতে উল্লেখ করা কি মানে গ্রহণযোগ্য, খুব একটা গ্রহণযোগ্য কিনা? কিছু কিছু ক্ষেত্রে যদি আপনার হাইলাইট করার কিছু না থাকে, যে পোস্টের জন্য অ্যাপ্লাই করতেছেন, সেই ক্ষেত্রে এগুলি অবশ্যই কিছু জিনিস আপনার জন্য পজিটিভ মার্কস ক্যারি করে। তবে অবশ্যই আমি অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের জন্য হয়তো একটা পোস্টে অ্যাপ্লাই করছি, সেখানে যদি আমি দেই যে আমি ওয়েব ডেভেলপমেন্টের কোর্স করছিলাম, সেটা আসলে মিনিং ক্যারি করবে না। সো আমি যদি কোর্স করেও থাকি আরো 50টা, যেটা আমার এই পোস্টের সাথে যায় না, সেই জিনিসটা অবশ্যই আমি এখানে ডিসকার্ড করবো আর কি, থাকবে না এই সিভিতে। থ্যাংক ইউ স্যার। স্যারের কাছে আমার যে কোশ্চেনটা আরেকটা ছিল সেটা হচ্ছে ইমেল রাইটিং সম্পর্কে, সেটা তো স্যার বলেই দিয়েছিলেন যে বলেই প্রপার দিছি আর একটা কি। ইমেল, হ্যাঁ ইমেলের ফরম্যাট আসলে কিরকম হওয়া উচিত স্যার ওই সিভির সাথেই তো সেটা বলে দিলেন। স্যার তাহলে আমি আরেকটা আপনার কাছে কোশ্চেন করবো স্যার, ওই ইন্টারভিউতে যাওয়ার সময় ড্রেস কোড নিয়ে স্যার। সো দেখা যায় যে ইন্টারভিউ যারা নেয় তাদের অনেকেই বলে যে তোমার এই ড্রেস কোড এরকম, অনেক সময় শুনেছি, যদিও আমার সাথে আল্লাহর রহমতে এরকম হয়নি, কিন্তু আমি শুনেছি যে ড্রেস কোডের জন্য অনেক সময় অনেক ক্যান্ডিডেটকে অনেক কথা শোনানো হয়েছে, বা ড্রেস কোডের জন্য তার প্রতি মানে দৃষ্টিটা ওরকম ছিল না। সো আসলে স্যার ইন্টারভিউর ক্ষেত্রে আসলে ড্রেস কোড ভালোভাবে ফলো করা বা মেনটেন করা কতটা গুরুত্বপূর্ণ, এবং আসলে প্রপার ড্রেস কোড আসলে কিরকম হওয়া উচিত? আসলে সবসময় যে টাই সুটেড বুটেড হয়ে যাওয়া প্রয়োজন এরকম তো নয় আসলে বিষয়টা। এইখানে আপনাকে কিছু জিনিস খেয়াল রাখতে হবে। যেমন ধরেন আপনি কোন ক্যাটাগরির কোম্পানিতে অ্যাপ্লাই করতেছেন সেটা আপনাকে একটু দেখতে হবে।
ঠিক আছে। যদি কোম্পানি বলতে আমরা যেরকম দেখি যে লাইক কর্পোরেট কোম্পানি থাকে, সো তাদের কোম্পানির কালচার ডিফারেন্ট, ঠিক আছে, এবং নন কর্পোরেট কোম্পানিগুলির কালচার ডিফারেন্ট, ঠিক আছে। আবার গার্মেন্টস ইন্ডাস্ট্রি এরকম জায়গাতেও যদি ওদেরও আইটি ফার্ম থাকে, আইটি সেকশনস থাকে, সেখানকার কালচার ডিফারেন্ট থাকবে। সো কোন কালচারে অ্যাপ্লাই করতেছেন সেটার উপরে আপনার ড্রেস কোডের একটা ভেরিয়েশনস আছে, ঠিক আছে। এর পাশাপাশি নন কর্পোরেট যদি আমি বলি, কর্পোরেটে যেটা হয় যে ফর্মাল পিপল পরে যায় ইন্টারভিউতে। ফর্মাল আসলে সব জায়গায় গ্রহণযোগ্যতা আছে। ফর্মাল ডাজন্ট মিন যে আপনাকে স্যুট পরে যেতে হবে, আপনি শার্ট প্যান্ট ইন করে পরে গেলেও চলে, ঠিক আছে। বাট আপনি যদি নন কর্পোরেটের কথা বলি, সেখানে অ্যাপ্লাই করার সময়ও আমি যেটা প্রেফার করব যে আমি শার্ট প্যান্ট পরে যাব। আমি যদি যাই, ঠিক আছে, শার্ট প্যান্ট পরেই যাব। আমার জুতা অবশ্যই তো এমন কোনো রঙের হবে না যেটা আসলে আই ক্যাচিং আর কি, লাইক আমি ওইখানে রেড কালারের বা গ্রিন কালারের জুতা পরে যাব না, ঠিক আছে। সো বা কেটস পরে যাওয়া যাবে না। হ্যাঁ, কেটস পরে তো যাব না, বাট আমি এমন কিছু পরে যাব যেটা হয়তো আমার ফর্মাল না হোক, ক্যাজুয়াল, বাট জিনিসটা যেন সামঞ্জস্যতা থাকে আর কি, একটা মানুষ দেখে যেন না ভাবে যে আমি এখানে বেড়াইতে আসছি টাইপের। আর আমি একটা শার্ট পরে গেলাম, থাকুক একটা নর্মাল শার্ট, ফর্মাল না হোক, নর্মাল শার্ট পরে যান, ঠিক আছে। আর প্যান্ট ইউজুয়াল পরে যেতে পারেন, তবে লাইক আপনি জিন্স পরে গেলেও খুব বেশি প্রবলেম না, যেখানে আপনি ক্যাজুয়ালি যাচ্ছেন ইন্টারভিউ দিতে। বাট সেই জিন্স যেন এরকম না হয় যে সেটা অনেক স্ট্রেচ থাকে অর এনিথিং, যেগুলি পরে হয়তো আমি কোনো জায়গায় ঘুরতে যেতাম। তো আমি ইউজুয়ালি যেটা সাজেস্ট করি যে আপনি যদি ড্রেস কোডের কথা বলেন, ড্রেস কোড নর্মালি থাকা ভালো। একটা শার্ট একটা প্যান্ট পরে যাবেন, ঠিক আছে, নর্মাল একটা জুতা পরে যাবেন, ঠিক আছে। সেই জুতাটা আপনার কনভার্স টাইপেরও হইতে পারে, একটা শু টাইপেরও হইতে পারে, বাট দ্যাট শুড বি নর্মালি ওকে আর কি। স্যার, ওয়েব ডেভেলপমেন্টের র পিএইচপি দিয়ে কতটুকু অ্যাডভান্স কাজ করা যায়, রাকিবুল হাসান জানতে চেয়েছেন। ওয়েল, রাকিবুল হাসান, র পিএইচপি দিয়ে আসলে আপনার বেসিকটাই আগাবে, তবে র পিএইচপি দিয়ে কাজ করাটা আপনার জন্য অনেক কঠিন হবে আর কি অ্যাজ এ পিএইচপি ডেভেলপার। মেইনলি এখন সবকিছুতেই অনেক পরিমাণের ফ্রেমওয়ার্ক আসছে, আমরা যেটা দেখি আর কি, ঠিক আছে। পাইথনে যেরকম ফ্রেমওয়ার্ক আসছে, পিএইচপি ফ্রেমওয়ার্ক আসছে, পিএইচপিতে অনেক ফ্রেমওয়ার্ক, কোডিং লেটার বলেন, লারাভেল বলেন, বা সিম্ফনি, কেক পিএইচপি, ঠিক আছে, এরকম অনেক ফ্রেমওয়ার্ক আছে। ফ্রেমওয়ার্কগুলি আসার মূল রিজনই কিন্তু যেটা হচ্ছে যে আপনি অতি দ্রুত কিছু ফিচার সেট ইমপ্লিমেন্ট করতে যেন পারেন, সেটার জন্যই মেইনলি আপনাকে এই ফ্রেমওয়ার্কগুলি নিয়ে আসে আর কি, বা ইনকর্পোরেট করা হয়েছে, বা এগুলি ইনভেন্ট করা হয়েছে। তো আমি যেটা বলবো, আপনি যদি প্রফেশনালি পিএইচপি নিয়ে কাজ করতে চান, তাহলে রিসেন্ট যে ফ্রেমওয়ার্কগুলিতে বেশি পরিমাণের পিএইচপির কাজ হচ্ছে সেগুলি সেরকম একটা বা দুইটা ফ্রেমওয়ার্ক আপনি শিখে নেন, তাহলে আপনার কাজ করতে সুবিধা হবে। র পিএইচপি দিয়ে সাইট ডেভেলপ করা যায়, বাট এতে আপনার লাইফ অনেক বেশি টাফ হয়ে যাবে আর কি। এবং কোম্পানিগুলি প্রেফার করে আপনি কোনো না কোনো ফ্রেমওয়ার্ক পারেন, বা সেই ফ্রেমওয়ার্ক রিলেটেড স্পেসিফিক বেঁধে দিবে, আমি পিএইচপি ডেভেলপার চাই সে যে লারাভেল পারে। তো সেই ক্ষেত্রে আপনি র পিএইচপি দিয়ে আসলে অ্যাপ্লাই করতে পারবেন না। আচ্ছা, সাইবা নুসরাত কমেন্ট করেছেন যে আমি এলএলবি সেকেন্ড ইয়ারে, আমি কিভাবে নিজেকে জব ফিল্ডের জন্য প্রিপেয়ার করব। জব ফিল্ডের জন্য আসলে সে জানতে চেয়েছে যে আসলে কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত তার অ্যাজ আ স্টুডেন্ট। ওকে, যেহেতু এলএলবি স্টুডেন্ট, তাহলে আসলে সেই রিলেটেড আমার আসলে খুব বেশি আইডিয়া নাই। তারপর আমি যেটা বলবো যে তাদেরও অবশ্যই অ্যালামনাই থাকে, ঠিক আছে, বা তাদের কাছ থেকে আসলে এই রিলেটেড ভালো সাজেশনস উনি আসলে নিতে পারবে। তবে উনাদেরও আমাদের মতো নেটওয়ার্কিং মেনটেন করতে হবে, যে লাইক ওনাদের অ্যালামনাই যারা আছে, আমাদের সিনিয়র যারা আছে, তাদের সাথে ভালো সম্পর্ক রাখা, যোগাযোগ রাখা, এবং তাদের কাছ থেকে আসলে এই রিলেটেড সাজেশনগুলিও উনি অটোমেটিক পেয়ে যাবে কথাবার্তার থ্রুতে আর কি। নিহাল নিহাল জানতে চেয়েছে যে ভালো জব পেতে হলে সিজিপিএ কি খুব ভালো হওয়া জরুরি। সিজিপিএ রিলেটেড কোশ্চেন স্যার। আচ্ছা, সিজিপিএ ইজ জাস্ট এ এন্ট্রি পয়েন্ট, আর কিছুই না, ঠিক আছে। যে লাইক আপনার যদি 3-এর বেশি সিজিপিএ থাকে, হয়তো আপনি মেজরিটি কোম্পানিসে অ্যাপ্লাই করতে পারবেন। অনেক কোম্পানি ব্যারিয়ার দিয়ে দেয় যে লাইক তাদের 3-এর নিচে অ্যাপ্লাই করা যাবে না, ঠিক আছে, এরকম দেখছি আর কি আমি। এখন হয়তো সবাই এরকম প্র্যাকটিস করে না। স্কিল সেট ইজ ম্যান্ডেটরি
ফর এভরিওয়্যার, তার মানে এই না যে সিজিপি আমি 2.5 নিয়ে বের হব, ঠিক আছে? কারণ আজীবনই আপনার কাছে হয়তো নিজের কাছে খারাপ লাগতে পারে আমি এত কম সিজিপিএ পাইছি, মানে বাট একটা জবের মার্ক থাকা উচিত যে এই এতটুকু অন্তত যেটা সিজিপিএ আপনি নিয়ে আমার। মুখে বলতে পারবেন, বলার মতো আর কি, যে আমি মুখে বলতে পারি এরকম একটা সিজিপিএ পাওয়া। সিজিপিএ গ্রো করানো খুব কঠিন কোনো কাজ না, ঠিক আছে? এটা আপনারা স্টুডেন্ট, আপনারা দেখছেন, পড়াশোনা করছেন, তো আপনারা জানেন। তো সিজিপিএ যেটা বলবো যে কখনো যেন এরকম না হয় যে আমি এমন একটা সিজিপিএ এর অধিকারী যে আমি কোনো একটা জায়গায় অ্যাপ্লাই করতে পারি নাই জাস্ট ফর মাই সিজিপিএ। এই জিনিসটা ছাড়া সিজিপিএ এর আসলে আর খুব বেশি প্রয়োজনীয়তা খুব পড়ে না আমাদের আমরা যে রিলেটেড কাজকর্ম করি এইসব মানে স্যার জায়গাগুলিতে। টেকনিক্যাল লাইনের বিষয়গুলোতে। হ্যাঁ, একজনের আচ্ছা সিজিপিএ 4 কিন্তু সে কোনো কাজ পারে না, তাকে আসলে কেউই রিক্রুট করবে না, সে যেই হোক, কিন্তু সিজিপিএ তার 4, এটা আসলে কোনো ভ্যালু ক্যারি করে না তখন। স্যার টিচার হওয়ার ক্ষেত্রে তো স্যার সিজিপিএ জিনিসটা ফ্যাক্ট করে বিভিন্ন ইউনিভার্সিটির ক্ষেত্রে বা হ্যাঁ, যাদের ইন্টারেস্ট আছে টিচিং প্রফেশনে যাওয়ার তাদের টপিকটা টোটালি আলাদা। সফটওয়্যার ইন্ডাস্ট্রি আর সফটওয়্যার মার্কেটের সাথে আসলে এটার কোনো রিলেশন জি নাই। স্যার। সো যারা টিচার হইতে চায় বা টিচিং প্রফেশনে আসার যাদের ইচ্ছা আছে তাদের ক্ষেত্রে অবভিয়াসলি সিজিপিএ ইজ মোস্ট ইম্পর্টেন্ট, কারণ ওইখানে সিজিপিএ কম থাকলে আপনার অ্যাপ্লাই করার সুযোগ তো থাকবেই না, আপনি আসলে ওই প্রফেশনে নিজেকে বিল্ড আপও করতে পারবেন না। সো ওইখানে আপনার বিএসসির পরে এমএসসি করেন, পিএইচডি করেন, ওই জিনিসগুলি তখন বেশি হচ্ছে ফোকাসড, বা ওদিকে আপনার ফোকাসটা রাখতে হবে আর কি। স্যার রাকিবুল হাসান আবার জানতে চেয়েছেন যে ওয়েব ডেভেলপমেন্ট করে একটা গাইডলাইন যদি দিতেন স্যার। একটা গাইডলাইন চেয়েছি স্যার। আমি হয়তো জেনেরিক বলতে পারবো, যেহেতু আমি একজন ওয়েব ডেভেলপার না। আমারও বেসিক আইডিয়াস আছে, ডেভেলপমেন্ট করি নাই তা না, ওয়েব ডেভেলপমেন্টে কাজ করার সুযোগ ছিল এক সময়, স্টুডেন্ট থাকালীনই করছি। সো প্রপার গাইডলাইন বলতে যেটা বলবো, ওয়েব ডেভেলপমেন্টের অনেক সেকশনস আছে, অনেক জায়গায় কাজ করার সুযোগ আছে। ওয়েব ডেভেলপমেন্টে ফ্রন্ট এন্ডে কাজ করার সুযোগ আছে, ব্যাক এন্ডে কাজ করার সুযোগ আছে। সো আপনাকে ডিসাইড করতে হবে আপনি আসলে কোন পার্টটা নিয়ে কাজ করবেন। ফ্রন্ট এন্ড নিয়ে কাজ করলে আপনাকে ডিজাইনের অনেক কিছু ভালো বুঝতে হবে, ব্যাক এন্ড নিয়ে কাজ করলে আসলে ডিজাইন অত ভালো না বুঝলেও চলবে, বাট সেই ক্ষেত্রে আবার আপনাকে ডাটাবেস বা এই রিলেটেড বিষয়ে ভালো নলেজ রাখতে হবে। ক্যালকুলেশন, ফাংশনস লেখা, কমিউনিকেশন, এই জিনিসগুলি তখন আপনাকে খুব ভালো বুঝতে হবে। সো আগে ডিসাইড করবেন কোন পাত্রায় কাজ করব, ফ্রন্ট এন্ড নাকি ব্যাক এন্ড, তারপরে ওই রিলেটেড আপনার জিনিসটা হচ্ছে আগায় নিয়ে যেতে হবে আর কি, বা প্ল্যানটা ওইভাবে সাজাবেন আর কি। স্যার সে বলেছে, সে জিজ্ঞেস করেছে স্যার ব্যাক এন্ডে সে কাজ করতে আগ্রহী স্যার। ওকে, ব্যাক এন্ড যদি হয় তাহলে যেটা বলবো যে আপনি যেই ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করতেছেন বা যেই টেকনোলজি, সেটা যদি পিএইচপি হয় বা পাইথন হইতে পারে বা এই রিলেটেড যদি কাজ করেন, সো সেইটার রিলেটেড ভালো যে ফ্রেমওয়ার্ক আছে, ভালো বলতে মানে যে ফ্রেমওয়ার্কগুলি মার্কেটে ভালো ব্যবহার হচ্ছে বা যেগুলি নিয়ে মানুষজন বেশি কাজকর্ম করছে, কিভাবে বুঝবো সেটা জব পোর্টালে সার্চ করলেই দেখা যায়, বোঝা যায় কোনটা নিয়ে বেশি চাহিদা আছে আর কি। তো ওই ফ্রেমওয়ার্ক নিয়ে আপনাকে স্টাডি করতে হবে, এটা হচ্ছে একটা পার্ট। সেকেন্ডলি হচ্ছে অ্যাসোসিয়েট ডেটাবেস, যেটা আমরা মাইস্কুয়েল হতে পারে, পোস্টগ্রেসকুয়েল হতে পারে, ওরাকল হতে পারে। সো অ্যাসোসিয়েট ডাটাবেসটাও আপনাকে হচ্ছে ভালো বুঝতে হবে, কারণ হচ্ছে ব্যাকএন্ড অলওয়েজ রিলেটেড টু ডেটাবেস। সো এপিআই যখনই কল হবে না কেন সবকিছু আপনার এই ব্যাকএন্ড হয়ে ওই ডাটাবেস পর্যন্তই যাবে। সো এই জিনিসগুলো আমি ভালো লিখতে পারতেছি কিনা, সেটা একটা ভালো ট্রিগার হোক বা ভালো একটা ফাংশনস হোক, বা হাইবারনেট দিয়ে করেন বা আপনার ওআরএম যেটা ইউজ করেন, যেটা ইউজ করেন না কেন, আপনাকে অলওয়েজ ব্যাক এন্ডে কাজ করার বেলায় আসলে অনেকগুলি কনস্ট্রেইন্ট আছে, ডিবি, ফাংশনস, এপিআই লেখা, এই বিষয়গুলি আপনাকে আগে ডিসাইড করে তারপরে আপনাকে আপনার স্টাডি প্ল্যানটা গুছাইতে হবে আর কি। জি, থ্যাংক ইউ স্যার। আমি স্যার আরেকটা কোশ্চেন জানতে যাচ্ছি আপনার কাছে, সেটা হচ্ছে যে স্যার কোনো কোম্পানিতে, স্যার এই জিনিসটা সম্পর্কে আপনি আগেও একটু যদিও বলেছেন, কিন্তু স্যার ইলাবোরেটলি আপনার কাছ থেকে আরেকটু শুনতে যাচ্ছি যে স্যার কোনো কোম্পানিতে যদি ইন্টারভিউ দিতে যাওয়ার আগে সেই কোম্পানিতে অবশ্যই কোম্পানিটা কিরকম বা সেই কোম্পানিটা কি কি কাজ করে এই জিনিসগুলো মানে জেনে যাওয়া বা গুগল করে যাওয়া খুবই জরুরি। কিন্তু বিষয় হচ্ছে যে স্যার ওই কোম্পানিতে ইন্টারভিউতে যে মানে দিতে যাওয়ার আগে আসলে কোন কি পয়েন্টগুলো কোম্পানি সম্পর্কে জেনে যাওয়া খুবই বেশি জরুরি? আচ্ছা, ইন্টারভিউ দিতে যাওয়ার আগে প্রথম যেটা জরুরি, সেটা কোম্পানি তো অবশ্যই আছে, কিন্তু প্রথম যেটা জরুরি সেটা হচ্ছে আপনি সার্কুলারটা প্রপারলি পড়ছেন, এটা জরুরি। সেটা একটা স্ন্যাপশট নিজের কাছে রাখাটা জরুরি। দি সার্কুলার ক্যান বি ইনভ্যালিড ইন এনি টাইম, হয়তো তারা জব পোস্ট অফও করে দিতে পারে। সো আপনাকে যেটা করতে হবে, সার্কুলারটা একটা স্ন্যাপশট রাখা, কপি রাখা এবং সেই সার্কুলার সম্পর্কে প্রপার একটা আন্ডারস্ট্যান্ডিং রাখা, ঠিক আছে?
এবং এইখানে ধরেন কয়েকটা জিনিস তারা সার্কুলারে দিয়েই দেয়, লাইক তাদের কি কি রিকোয়ারমেন্টস আছে, কি কি এক্সপেকটেশন আছে, কি কি থাকলে তারা বলতেছে যে এটা তারা পজিটিভলি নিবে বা প্লাস পয়েন্ট। সো যখন থেকে আপনি এখানে অ্যাপ্লাই করছেন তখন থেকে ইন্টারভিউ কল পাওয়ার আগ পর্যন্ত তাদের যে রিকোয়ারমেন্টস গুলি ছিল এর মধ্যে আমি কি কি পারি, সেগুলি কতটুকু পারি, যতটুকু পারি ততটুকু আমি আমাকে যদি ততটুকুর মধ্যে প্রশ্ন করে আমি সেখানে আটকাবো কিনা, যদি আটকানোর সুযোগ থাকে তাহলে সেই জায়গাটা আগে ক্লিয়ার করা, যতটুকু পারি আর কি। এরপর আসি যেগুলি পারি না, ঠিক আছে, সেগুলো তো আমি পারিই না, কিন্তু সেই জিনিসগুলি নিয়ে অ্যাটলিস্ট খুঁজে খুঁজে দেখে এই জিনিসটা কি, কোথায় কাজ করে, কেন কাজ করে, বা এইটার জন্য একটা কোম্পানি আমাকে বা একটা কোম্পানির রিসোর্স এর মধ্যে এটা কেন থাকতে হবে, সেই রিকোয়ারমেন্টস গুলি একটু জাস্ট সার্চ করে দেখা। ইন্টারভিউ কল পাওয়ার আগে আমি এটাতে মাস্টার হইতে পারবো না, যেটা আমি জানি না। যেগুলি জানি সেগুলো একটু ভালো করে পড়ে যেতে পারবো, যেগুলো জানি না এগুলো একটু সার্চ করে দেখে যেতে পারবো, অ্যাটলিস্ট এটা দিয়ে এই কাজটা হয়। মাইএসকিউএল লিখছে, আচ্ছা মাইএসকিউএল কি আমি জানি না, সার্চ করে দেখলাম একটা ডাটাবেস, ওকে ফাইন, আমি একটা ডাটাবেস পারি, এটা তো ডাটাবেসে ডাটা রাখার জন্য ব্যবহার করে, শিখতে সময় লাগবে না। সো যখন আপনি জানেন এটা ডাটাবেস তখন আপনি ইন্টারভিউতে মাইএসকিউএল রিলেটেড প্রশ্ন করলে আপনি বলতে পারবেন যে আমি মাইএসকিউএল তো জানি না, তবে এটা যেহেতু ডাটাবেস, আমি ডাটাবেস রিলেটেড কাজকর্ম করছি, আমি অন্য একটা ডাটাবেস ব্যবহার করতাম, সো স্যার এটা শিখতে আমার সময় লাগবে না। এই কথাটা বলতে হইলেও আপনাকে জানতে হবে যে মাইএসকিউএল একটা ডাটাবেস, ঠিক আছে। সো এই এই জিনিসগুলি জেনে যাওয়া, যেটা হচ্ছে সার্কুলার রিলেটেড। দেন হচ্ছে কোম্পানি রিলেটেড, যেটা আমি আগে বলছি, যে কোম্পানির প্রোফাইল অ্যান্ড তারা কি ধরনের জিনিসপত্র নিয়ে কাজ করে, এগুলি নিয়ে আপনাকে একটা ভালো স্টাডি করে যেতে হবে। এবং ওয়েব ডেভেলপমেন্টও যদি হয় বা অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টও যদি হয়, সেই ফিল্ডে এই কোম্পানিটা কি কাজ করে। অ্যান্ড্রয়েড হলে আমি বলবো যে তারা এই রিলেটেড কোনো অ্যাপ কি বাংলাদেশে পাবলিশ করছে না ফরেন কোম্পানির জন্য কাজ করে, এই নলেজগুলি আপনি নিয়ে যেতে পারলে হয়তো অনেক ইন্টারভিউতে আপনার অনেক প্রশ্ন উত্তর দিতে সহযোগিতা হবে বা সুবিধা হবে আর কি। ধন্যবাদ স্যার। স্যার মুজাহিদ অপু স্যার জানতে চেয়েছে, আসসালামু আলাইকুম, স্যারের কাছে জানতে চাইবো যে কম্পিউটার সায়েন্স রিলেটেড ব্যাকগ্রাউন্ডে নেই কিন্তু আইটি সেক্টরে কাজ করতে বা শিখতে চায়, তাদের কিভাবে শুরু করা উচিত সে ব্যাপারে গাইডলাইন আশা করছি। ধন্যবাদ। কম্পিউটার সায়েন্স রিলেটেড ব্যাকগ্রাউন্ডে নাই, বাট কম্পিউটার সায়েন্স রিলেটেড ফিল্ডে কাজ করতেছে এমন মানুষের সংখ্যা অনেক অনেক, ঠিক আছে। হয়তো ট্রিপল নিয়ে পড়াশোনা করছে বা আইটি বা আইসি বা ইটি, টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, এইসব প্রচুর, ঠিক আছে। ইভেন আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমার সাথে বিবিএ তে পড়া ফ্রেন্ডরাও দেখা গেছে যে ওয়েব ডেভেলপমেন্টের কাজকর্ম করছে ওই সময়ই, ঠিক আছে। আর আজ থেকে প্রায় অনেকদিন আগের কথা, প্রায় 8-9 বছর আগের কথা, তখনই দেখছি কাজ করতে, বিবিএর স্টুডেন্ট করছে। তো আসলে ডিসিপ্লিন ফ্যাক্টর হচ্ছে তখন যখন হচ্ছে আপনার জব কোনো একটা কোম্পানিতে আপনি জব করবেন এবং তাদের জব সার্কুলারে মেনশন আছে তারা এই ডিসিপ্লিনের বাইরে নিবে না, ঠিক আছে। সেই ক্ষেত্রে আপনার হচ্ছে একটা বাউন্ডারি বা ব্যারিয়ার। এর বাইরে আপনি যদি ওই ফিল্ডে কাজ পারেন, ওই পার্টিকুলার সেক্টরে বা ওই পার্টিকুলার সিস্টেমটা নিয়ে আপনি কাজ পারেন, আপনার আসলে কোন ডিসিপ্লিন থেকে আপনি পড়াশোনা করছেন সেটা আসলে ব্যারিয়ার না তখন, ঠিক আছে। আপনি ট্রিপল নিয়ে পড়াশোনা করছেন, এর মানে এই নেই যে আপনার কেরিয়ার এন্ড আপ হইতে হবে পাওয়ার স্টেশনে বা সাব স্টেশনে গিয়ে, ঠিক আছে। ট্রিপল থেকে পড়াশোনা করে আপনি একজন প্রোগ্রামার হইতে পারেন, এটা আসলে কোনো সমস্যা না। স্যার ওনার প্রশ্নটা আসলে ছিল যে স্যার একটা গাইডলাইন চাচ্ছিল যারা হচ্ছে সিএসসি ব্যাকগ্রাউন্ডের না, তারা যদি কাজ করতে চায় তাহলে আর কি করতে পারে, তাদের জন্য আসলে কি করণীয়। আচ্ছা, তাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের আর তাদের মধ্যে কোনো পার্থক্য নেই গোল সেট করার বিষয়ে, ঠিক আছে। বাট কিছু টপিকস এর হয়তো পার্থক্য থাকতে পারে, যেমন যারা ট্রিপল নিয়ে পড়াশোনা করে তাদের সাথে সিএসসির কিছু কমন সাবজেক্ট থাকে যেগুলি তারাও পায়, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তারাও পায়, কিন্তু কিছু জিনিস তাদের কম থাকে, কিছু জিনিস বেশি থাকে। লাইক আমাদের সফটওয়্যার রিলেটেড যে ধরনের কোর্স থাকে সেগুলি আমরা বেশি করি এখানে, তাদের এখানে কম থাকে। তাদের এখানে ডিভাইস সার্কিট রিলেটেড কোর্সেস বেশি থাকে যেগুলো আমাদের এখানে কম থাকে। সো যেহেতু আমাদের সেগমেন্টে কাজ করতে চাচ্ছে বা সফটওয়্যার রিলেটেড হোক বা নেটওয়ার্ক রিলেটেড হোক জিনিসপত্র কাজ করতে চাচ্ছে, সো সেই ক্ষেত্রে তার গাইডলাইন হবে যেটা যে এই রিলেটেড জিনিসপত্র আমি স্টাডি করার সুযোগ পাবো কোথায়, ঠিক আছে। ফার্স্ট যেটা আমাকে খুঁজে বের করতে হবে যে আমি আসলে কি স্টাডি করতে চাই, কোন পার্টটা। যদি ওয়েব ডেভেলপমেন্ট হয় ওয়েব ডেভেলপমেন্ট, অ্যান্ড্রয়েড হলে অ্যান্ড্রয়েড, নেটওয়ার্ক হলে নেটওয়ার্ক, সফটওয়্যার হলে সফটওয়্যার, যেটা নিয়ে স্টাডি করছি না কেন বা কাজ করার আগ্রহ আছে, তো ওইটা নিয়ে আমাকে আগে খুঁজে দেখতে হবে যে এই রিলেটেড কি কি জিনিস আমি পড়তে পারি,
সাজেশনের জন্য অবভিয়াসলি তার সিএসসির ফ্রেন্ড থাকতে পারে, কোনো বড় ভাই থাকতে পারে, বা যদি কারো কোনো ফ্রেন্ডই তাকে সহযোগিতা করতে পারতেছে না, সে জব পোর্টালস গুলো সার্চ করে দেখতে পারে যে আমি যেই সেগমেন্টে নিজেকে গ্রো করাইতে চেষ্টা করতেছি সেই সেগমেন্টের কি কি জিনিসপত্র জব সেক্টর অ্যাভেলেবেল আছে বা কি কি জিনিস নিয়ে মার্কেটে কাজকর্ম হচ্ছে সেগুলি রিলেটেড তারপরে তাকে সিলেক্ট করতে হবে। দেন তারপরে আসবে সে এই জিনিসগুলি কোথায় স্টাডি করতে পারে। এটার জন্য ইউটিউবের টিউটোরিয়ালস বলেন প্রচুর আছে, বুকস আছে, ম্যানুয়ালস আছে, ঠিক আছে, সে সেইখান থেকে হচ্ছে গিয়ে ফার্দার স্টাডি করার হয়তো একটা সুযোগ থাকবে। থ্যাংক ইউ স্যার। স্যার আমাদের আরেকটা কমেন্ট এসেছে, নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ারিং এ প্রপার একটা গাইডলাইন যদি দিতেন স্যার। মানে স্যার নেটওয়ার্ক যদি কেউ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং নিয়ে যদি আগানোর ইচ্ছা থাকে সেক্ষেত্রে আমি যেটা বলবো, ফার্স্ট তো আপনাকে বেসিক নেটওয়ার্কিং পড়তেই হবে, এটার কোনো বিকল্প নাই। সো বেসিক নেটওয়ার্কিং আপনার শেখা হইলে তারপরে আপনি আসবেন অ্যাডভান্স নেটওয়ার্কিং এ, ঠিক আছে। অ্যাডভান্স নেটওয়ার্কিং এর কি কি মডিউলস আছে বা কি কি জিনিসকে নিয়ে আমরা বলি এটাকে অ্যাডভান্স নেটওয়ার্কিং, সেই জিনিসগুলো সম্পর্কে জানতে হবে। আর নেটওয়ার্কিং এ অনেক প্রফেশনাল কোর্সেস আছে, অনলাইনে ফ্রি কোর্সেস আছে, সেখান থেকে শেখারও সুযোগ থাকে। সিসকো প্রাইস আর এরকম ফ্রি কিছু হ্যাঁ, ফ্রি কিছু কোর্স থাকে, সেগুলি নিয়ে আগে শিখবেন, আগেই পেইড কোর্সে যাওয়াটা জরুরি না। আগে আপনি দেখবেন আপনার কাছে ওপেনলি ফ্রি কি কি কোর্স আছে, ইউটিউবে হোক, ইউডেমিতে হোক, কোর্সেরাতে হোক, অনলাইনে অনেক প্ল্যাটফর্ম আছে শেখানোর জন্য, সেখানে আপনি দেখবেন কি কি জিনিস ফ্রি শেখা যায়, শিখলেন, যার আগ্রহ আছে সে অনেক নলেজ এখান থেকে গ্যাদার করতে পারবে। দেন ফার্দার যদি আপনার কাছে মনে হয় যে আপনার একজন প্রফেশনাল গাইড হইলে আপনার খুব ভালো হইতো, তখন আপনি সিসিএনএ, সিসিএনপি এই ধরনের কোর্সগুলি প্রফেশনালি করার আপনার একটা সুযোগ আছে। দেন ফার্দার আপনি চাইলে যে এগুলি আমি পড়ছি, কোর্সও করছি, আমার কাছে মনে হচ্ছে সার্টিফিকেশন নিতে পারি, তখন আপনি সিসিএনএ সার্টিফিকেশন ভেন্ডর এক্সামিনেশন দিলেন বা সিসিএনপি দিলেন। এভাবে আপনি চাইলে আপনার নেটওয়ার্কের পার্টটা হচ্ছে ডেভেলপ করতে পারেন আর কি, অ্যাজ এ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হওয়ার যদি ইচ্ছা থাকে আর কি। ও মুজাহিদ অপু স্যারকে ধন্যবাদ, থ্যাংক ইউ অপু ফর দ্য কমেন্ট। আমি স্যারের কাছে আবার একটা কোশ্চেন জানতে চাইবো। স্যার খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ইন্টারভিউতে প্রায়ই সবাই এই জিনিসটা নিয়ে কোনো কথা বলে না, চুপ করে থাকে। স্যার স্যালারি নেগোসিয়েশন নিয়ে, স্যার স্যালারি নেগোসিয়েশন নিয়ে ম্যাক্সিমাম টাইমে আমি নিজেও এরকম হয়েছে যে আমাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনার এক্সপেক্টেড স্যালারি কত, মানে অ্যাজ আ নিউ, মানে ওটা আমার প্রথম ইন্টারভিউ ছিল, সো আমি কিছু বলিনি। সো এরকম আমি এরকম শুনেছি যে অনেকে অনেক কিছু বলে না। সো এই জন্য স্যার স্যালারি নেগোসিয়েশনে আসলে একটা ইন্টারভিউ ক্যান্ডিডেটের আসলে স্যালারি নেগোসিয়েশনটা কিভাবে করা উচিত, আপনি কি মনে করেন? স্যালারি নেগোসিয়েশনে যদি বলি, এখানে ওই জিনিসটা আসলে পুরোটাই অ্যাডহক বেসিস, ঠিক আছে। লাইক ওই সময়ে কি যা সিদ্ধান্ত হবে তাই আসলে পার্মানেন্ট হয়ে যায়, বিষয়টা অনেকটা এরকম আর কি। তো এটা পুরোটাই ডিপেন্ড করে যে একজন কেমন ইন্টারভিউ দিছে তার উপরে সে কিরকম টাকা পয়সা চাইতে পারে। আর টাকা পয়সা চাওয়া তো অবশ্যই, যে কোম্পানি রিক্রুট করতেছে তারা কিন্তু একটা স্যালারি স্ট্রাকচার হয়তো মেনটেন করে, ঠিক আছে। এই রিলেটেড কোনো তথ্য যদি গ্যাদার করতে পারেন এটা আপনার জন্য পজিটিভ, এই পার্টটায় কথা বলার জন্য। আর অনেক কোম্পানি স্যালারি রেঞ্জ বলে দেয় সার্কুলারে যে আমি 25 থেকে 35-এর মধ্যে বা এনিথিং, এরকম একটা স্যালারি রেঞ্জ তারা বলে দেয়। ওই রেঞ্জের মধ্যে হচ্ছে তারা এক্সপেক্ট করতেছে, তো অবভিয়াসলি ওই রেঞ্জের মধ্যে আপনার চাওয়ার একটা সুযোগ থাকে। আর স্যালারিটা হচ্ছে আমি যারা ফ্রেশার হিসেবে চাকরি শুরু করার জন্য চিন্তা করতেছে তাদের বেলায় আমি যেটা বলবো, আপনারা ওই কোম্পানিতে, যে কোম্পানিতে অ্যাপ্লাই করেন না কেন তাদের স্যালারি স্ট্রাকচারটা সম্পর্কে জানার চেষ্টা করবেন, এক। দ্বিতীয়ত ইন্টারভিউ বোর্ডে আপনি বলতে পারেন যে আপনাদের এই রিলেটেড স্যালারি এই মুহূর্তে কত আছে। তারা যদি বলে এই রিলেটেড স্যালারি আমার এই পোস্টের জন্য 20,000 টাকা, সো আপনার যদি মনে হয় যে আপনি এই 20,000 টাকা নেওয়ার মতো ক্যাপাবল বা আপনি 20,000 টাকা দিয়ে চাকরি শুরু করতে পারবেন, সেই ক্ষেত্রে আপনি আসলে ওই 20,000 টাকা নিয়ে নেগোশিয়েট করতে পারেন। আর এটার এক্সপেকটেশনটা টোটালি ডিপেন্ড করে ক্যান্ডিডেটের চাহিদার উপরে আর এমপ্লয়ার কতটুকু দিতে পারবে সেটার উপরে। সো নেগোসিয়েশন করার সময় আপনার ক্যাপাবিলিটিস এবং জাজমেন্টের প্রশ্ন তো আসবেই। আপনি যদি 20,000 টাকা চান, আপনাকে এমপ্লয়ার হয়তো বলতে পারে যে 20,000 টাকা আপনাকে দিব, আপনাকে মনে হয় আপনি 20,000 টাকা পাওয়ার প্রাপ্য। তো এই ধরনের প্রশ্ন আসার আগেই যেন আমি তাকে কনভিন্স করতে পারি, এবং আমি যদি 20,000 টাকা চাই সেজন্য আমাকে ফেলতে না পারে। আমি 20,000 টাকা চাইলাম স্যালারি, সো
সেই জন্য আমার প্রতি আগে থেকেই কনভিন্স থাকে 20,000 টাকা আমি বললে সে যেন আমাকে নেয়। সো এই বিষয়গুলি কনসিডারেশনে রেখে হচ্ছে আপনাকে নেগোসিয়েশন করতে হবে আর কি, মানে আপনার একটা গ্রাউন্ড আগে এস্টাবলিশ করতে হবে স্যালারি চাওয়ার আগে। জি, থ্যাংক ইউ স্যার। স্যার আমি স্যার আরেকটা বিষয় একটু আপনার সাথে একটু আলাপ করতে যাচ্ছি যে স্যার দেখা যায় যে অনেক সময় ইন্টারভিউতে অনেক সময় কিছু টেকনিক্যাল কোশ্চেন করে, লাইক কিছু এমন কিছু কোশ্চেন করে যেগুলো আসলে হাইপোথেটিক্যাল। তো ওই জিনিসগুলো স্যার আসলে একটা মানে ক্যান্ডিডেট ঘাবড়ে যাওয়ার মতো অবস্থা হয়, সেই ওইসব সিচুয়েশন আসলে কি মানে কিভাবে হ্যান্ডেল করা উচিত একজন ক্যান্ডিডেটের? যে যে জিনিসটা ইন্টারভিউতে হচ্ছে তারা জানতে চায় বা জিজ্ঞেস করে, এটা অনেক সময় জানে যে তারা হচ্ছে এটা বলে যে তারা হয়তো বা জানে যে এই জিনিসটা সম্পর্কে সে অত ভালো জানে না। এটা তো স্যার সিভিতে থাকে যে দেখা যায় যে এই জিনিসগুলো জানে বা এই জিনিসগুলো জানে না, কিন্তু তারপরে দেখা যায় যে অন্য একটা সাইড থেকে কোশ্চেন করা হয় যে এই জিনিসটার উত্তরটা সে পারবে না। তো সেই ক্ষেত্রে স্যার একটা ক্যান্ডিডেট আসলে কিভাবে ওই জিনিসটা হ্যান্ডেল করা উচিত ঘাবড়ে না গিয়ে? হ্যাঁ, অনেক আননোন প্রশ্নই আপনার কাছে আসবে এবং অনেক টাফ প্রশ্ন আসতে পারে, অনেক এমন কথাবার্তা আসতে পারে যেগুলো আপনার কনফিডেন্সকে লো করার জন্য, ঠিক আছে, যথেষ্ট। সো ইন্টারভিউতে অলওয়েজ আপনাকে কখনো লো কনফিডেন্স থাকা যাবে না, কখনো ওভার কনফিডেন্সও থাকা যাবে না, ঠিক আছে। সো কনফিডেন্স অবশ্যই শো করতে হবে, কিন্তু সেটা যেন ওভার না হয় এবং লো না হয়, ঠিক আছে। আর এমন যদি কোনো প্রশ্ন আসে যেটা আপনার কাছে মনে হইতেছে যে আপনার জব রিলেটেড, বাট দেখা গেছে যে এইটা আপনাকে দুর্বল করার জন্য বা কনফিডেন্স লো করার জন্য, সো অবভিয়াসলি এই ধরনের প্রশ্ন আসলে ধরেই নিবেন যে এটার পিছনে আসলে আপনার কাছ থেকে প্রশ্নের উত্তর পাওয়াটা তাদের এক্সপেকটেশন না। এক্সপেকটেশন হচ্ছে এই প্রশ্নটা আপনি কিভাবে হ্যান্ডেল করতেছেন, সেই রেসপন্সটা কিভাবে দিবেন, সেটা বোঝাটা হচ্ছে কি ইন্টারভিউয়ারের টার্গেট। সো তখন ওই প্রশ্নকে আপনি হচ্ছে ওইভাবে হ্যান্ডেল করবেন যেটা আপনি হয়তো ডিরেক্টলি বলে দিলাম পারি না, ঠিক আছে, এইটা একরকম হইতে পারে। বা আমি দেখা গেছে মানে ঘাবড়ে যাওয়ার কোনো সুযোগ আপনি কখনো দিবেন না। আপনি যদি ঘাবড়ে জানো, সেটা যেন বুঝতে না পারে ইন্টারভিউয়ার যে আপনি ঘাবড়ে গেছিলেন এই প্রশ্ন শুনে, ঠিক আছে। সো এরকম যদি কোনো প্রশ্ন আসে সেটা বিব্রতকর সিচুয়েশনে না যেন পড়ি, বা নিজেকে ভিতর দিয়ে ওইভাবে বুঝাই হইলো ওই সিচুয়েশনটাকে আপনাকেই ট্যাকেল করে নিতে হবে আসলে। থ্যাংক ইউ স্যার। স্যারের কাছ থেকে অনেক কিছুই জানতে পারলাম, অনেক কথাই হলো। স্যারের ছেলে কেমন আছে স্যার, আমি এটা জানতে চাচ্ছি। জি, আলহামদুলিল্লাহ ভালো আছে। ওর ওই দিয়ে ছবি দেখলাম সেদিন। স্যার আপনি স্যার এখন কি ঢাকায় আছেন নাকি বাসায় চলে গেছেন? আমি অনেকে তো হয়তো বাসায় চলে যাচ্ছে, আজকে অনেকে দেখলাম বাসায় চলে যাচ্ছে গ্রামের বাড়িতে ঈদ করার জন্য। না, আমি ঢাকাতেই আছি, আমাকে ফিজিক্যালি অফিস করতে হয় আসলে, আমরা কিছু ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিসের সাথে জড়িত, সো সেই জন্য আসলে আমাকে ফিজিক্যালি অফিস করতে হয়। এমনিতে স্যার প্ল্যান আছে কি যে স্যার গ্রামের বাড়িতেই করবেন নাকি ঢাকাতেই করবেন স্যার? আপাতত যে সিচুয়েশন, ঢাকায় থাকাটাই বেটার, যার যার জায়গাতে শেষে থাকাটা হচ্ছে বেটার। দেশের পরিস্থিতি বলতেছেন আমি ঘোরাঘুরি করার মতো অবস্থায় আছি আর কি। স্যার দেশের পরিস্থিতি তো অনেক কিছুই বলে না, কিন্তু আসলে দেখা যায় যে যাওয়ার প্রয়োজন পড়ে অনেক সময়, অনেকে মানে অনেকে যেতে চায় না, কিন্তু আসলে প্রয়োজন পড়ে, বা গ্রামে আত্মীয় স্বজন থাকে বা বাবা থাকে, তারা হয়তো বা অনেকে বলে যে আসলে গ্রামে যাওয়া প্রয়োজন ঈদ করার জন্য। না, সেটা তো যার প্রয়োজন আছে, যার একান্ত না গেলেই না, সে তো যেতেই হবে, সে যাবেই, সেই ক্ষেত্রে তার ওই জিনিসগুলিকে মেনটেন করে চলাফেরা করতে হবে আসলে। স্যার আপনার লাইফের স্যার কোনো একটা মানে মজার কোনো একটা ইভেন্টের কথা শুনতে যাচ্ছি, বা কোনো একটা জয়ফুল মোমেন্টের কথা শুনতে যাচ্ছি। মজার কথা যদি বলি, আসলে বলে তো শেষ করার মতো কিছু নাই, কোনো স্পেসিফিক টপিকও নাই এরকম। যে কোনো একটা স্যার। আসলে মানে আমার এই ক্যারিয়ার পাথটা চুজ করা হচ্ছে কমপ্লিটলি নিজের ইন্টারেস্ট থেকে, ঠিক আছে। সো কখনো এরকম রিগ্রেট মনে হয় নাই যে আমি যাই কাজকর্ম করতেছি জিনিসটা আমার কাছে পেইনফুল, বোরিং বা বিরক্তিকর, ঠিক আছে। সো আমি
হয়তো কখনো 24 ঘন্টা 18 ঘন্টাও ডিউটি করছি, বা কন্টিনিউয়াসলি এরকম ডিউটি আমার করা লাগে, বাট কখনো এরকম বিরক্তি নিজের মধ্যে দিয়ে আসে না। আমরা সবসময় দেখা গেছে আনন্দ ফিল করছি। এটার মূল রিজন যেটা, সেটা হচ্ছে যে আমি আমার ডিজায়ার্ড কেরিয়ারে আসলে নিজেকে গ্রো করাইতে পারছি। আসলে ইন্টারেস্ট ছিল কম্পিউটার সায়েন্স পড়বো, কম্পিউটার সায়েন্স পড়া হয়েছে। সো কম্পিউটার সায়েন্স পড়ার পরে আমি যে ধরনের কাজকর্ম করতে চাইছি, আসলে আল্লাহর রহমতে ওই জায়গাগুলি দিয়েই আমার কেরিয়ার শুরু হয়েছে, এবং আমি কাজ করতে পারছি, বা আজ পর্যন্ত এই পর্যন্ত আসার সুযোগ পাইছি। সো অল দ্য ওয়ে ওয়াজ ফানি অ্যান্ড ইন্টারেস্টিং। অল দ্য ওয়ে আমি আসলে কাজ করতে প্রচুর আনন্দ পাইছি। কলিগস, যেখানেই কাজ করছি কলিগ খুব মজার ছিল, এবং বা আছে যাদের সাথে কাজ করে আমার আসলে, তো ফ্যামিলির থেকে বেশি টাইম আপনার কলিগের সাথেই কাটে, এটা কাটবে স্বাভাবিক। সো ওই টাইমের যাদের সাথে আপনি আছেন, সেই জায়গাগুলিতে আপনি আনন্দ করতে পারতেছেন কিনা, কাজ করে আনন্দ পাচ্ছেন কিনা, এই বিষয়গুলো আসলে খুব জরুরি। স্টুডেন্ট থাকাকালীন যেটা হয় যে লাইফের একটা মানে অনেক ভেরিয়েশন করার সুযোগ থাকে, যেটা জব ক্ষেত্রে আসলে আর হয় না। লাইক তখন আপনি চাইলেন এখনই আপনার ব্যাগটেক গুছিয়ে আপনি চলে গেলেন কক্সবাজার, ইজ ইট এটা পসিবল? এখন আপনি চাকরি করতেছেন, সেটা আসলে পসিবল না। যেখান থেকে জব লাইফ শুরু হয় তখন থেকে একদম লং টাইমের জন্য আসলে আপনি একটা জায়গায় আটকে যান। হয়তো এক জায়গায় চাকরি করতেছেন, সুইচ করে অন্য জায়গায় চাকরি করতেছেন, বা একটা পোস্টে চাকরি করতেছেন, ডেজিগনেশন সুইচ হচ্ছে, বাট আপনি কিন্তু ওই জায়গার মধ্যেই হচ্ছে আপনাকে থাকতে হচ্ছে, একটা লুপের মধ্যে সো ইন্টারেস্টিং। হ্যাঁ, লুপের মধ্যে আছে। সো এই জায়গাটায় যদি আপনি যেই কাজ করতেছেন সেটাতে আপনার আনন্দ না থাকে, তাহলে সেটা আপনার জন্য খুবই ক্ষতিকর আসলে। সো এই জন্য আমি যে কারণে আনন্দ ফিল করি সবকিছু, যেটা জন্য আমি স্পেসিফিক কোনো আনন্দের ঘটনা বলতে পারতেছি না, কারণ আমার সবগুলি মোমেন্টই আনন্দের। আমি অলওয়েজ কাজের মধ্যেই আছি, আনন্দের মধ্যেই আছি। সো এইখানে কষ্টের সময় যদি বলতে বলতেন তাহলে দু একটা বলতাম, যে হয়তো রাত্রে ঘুমায় পড়তেছি তাও কাজ করতেছি, এটা কষ্টের সময়, ঠিক আছে। কিন্তু এছাড়া আনন্দের সময়ই আমার সব সময়। তো এই জন্য সাজেশন থাকবে যে এমন কোনো কাজ করেন না, দেখা যাচ্ছে আপনি কম্পিউটার সায়েন্স পড়ে এমন একটা পোস্টে চাকরি করতেছেন যেটা আপনার এই সাবজেক্ট রিলেটেড না, বা যেটা করে আপনার কোনো আনন্দ পান না, এবং সেই জবটাই আপনি আপনার আনটিল ডেথ করে গেলেন, সেটা আসলে বেশি কষ্টদায়ক হবে। হুম হুম, যেটা করে আপনার কাছে পেইন মনে হয়, ওই ধরনের চাকরি আসলে না করলে বেটার আর কি। টাকার জন্য তো অনেক কাজই করা যায়, কিন্তু মানুষ তো সব কাজ করে না, তাই না? আর সবসময় আপনার আসলে টাকাটাকে প্রায়োরিটি দিলেও হবে না। লাইক আপনি 10,000 টাকা দিয়ে একজন গ্রাজুয়েট একটা চাকরিতে ঢুকছেন, ওই সময় আপনার আসলে টাকাটা জরুরি না, ওই সময় জরুরিটা হচ্ছে অপরচুনিটি, ঠিক আছে। তারপরে যখন দেখে স্যালারি গ্রো করতে করতে আপনার 1 লাখ টাকা হয়ে গেছে, 2 লাখ টাকা হয়ে গেছে, তখন আপনি যখন জব চুজ করবেন, তখন আপনি টাকার দিকে তাকায় অপরচুনিটি বা তখন ফ্যাসিলিটিস এর কথা চিন্তা ভাবনা করে আপনি আপনার অপরচুনিটি অনুযায়ী ড্রাইভ করবেন, ঠিক আছে। বাট যখন আমি ফ্রেশার, তখন কিন্তু আমি দেখা গেছে আমার জন্য 10,000 হোক, 15,000 হোক, 20,000 হোক, 25,000 টাকা হোক, সেটা আমার কাছে তখন একটা জাস্ট অপরচুনিটি, ঠিক আছে। স্যার তো মিউজিক করেন, স্যার এখন মিউজিক করার সময় পান জব লাইফে? এখন আর আসলে ওইরকম সুযোগ হয় না, কারণ মিউজিক কেন, সবকিছু আসলে প্র্যাকটিসের উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে। সো স্টুডেন্ট থাকাকালীন সময় পর্যন্তই আসলে আমার অতটুকু সুযোগ ছিল না। যখন প্রফেশনাল ক্যারিয়ারে চলে আসছি, তখন আসলে টাফ হয়ে গেছে অনেক বেশি। আর তার উপরে 2টা প্রফেশনাল ক্যারিয়ার একসাথে মেনটেন করছি, তো লেজার টাইম যা থাকে সেটা এখানেও চলে যায়, আর এই অনুযায়ী একটু টাফ। আর এর বাইরে যেটা হয়, এখন দেখেছি পার্সোনালি প্র্যাকটিস করি। তা তো অবশ্যই, ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করার তো একটা বিষয় তো অবশ্যই থাকবে। অলওয়েজ কাজকর্মের মধ্যে থাকলেও হয় না, কিছুক্ষণ আসলে মাইন্ড ডাইভার্সনের প্রয়োজন হয়। তো মিউজিক যেটা এখন, সেটা হচ্ছে যে সামটাইমস প্র্যাকটিস করা, সামটাইমস দেখেছি একটু বাজানো, সেটাও খুব এখন রেয়ার হয়ে গেছে, আসলে সবসময় করার সুযোগ হয় না। স্যার আপনার প্যাড কোথায় করেন, আমি একটু জানতে চাচ্ছিলাম। প্যাড তো দেখা গেছে যে আমরা সবচেয়ে বেশি সংখ্যক সময় করছি গুলশান একে, স্ক্রিম যেটা ছিল, বা যেটা ওইটাতে করা হয়েছে। এছাড়া মালিবাগে করতাম একটা, এটা হচ্ছে মিউজিক প্যারাডাইস। এর বাইরে ইনকারশনে করা হয়েছে, বাংলা মোটর সাউন্ড মেশিনও করা হয়েছে। তবে সবচেয়ে বেশি করতাম আমরা গুলশানে, কারণ আমাদের বাসার থেকে কাছে তো, এই জন্য। আর বনানীতে একটা প্যাড ছিল, এটা হচ্ছে আমার বাসা যেহেতু বনানী, তো বনানীতে অলৌকিক নামে একটা প্যাড ছিল, অলৌকিক ব্যান্ডের পার্সোনাল। এবং বাকি সময় ওরা সপ্তাহে একদিন প্র্যাকটিস করতো, আর বাকি সব দিন হচ্ছে সবার জন্য ওপেন থাকতো। তো ওই সময়ে দেখা গেছে যে এই প্যাডটা আমাদের তখন ব্যবহার করা হইতো আর কি। থ্যাংক ইউ স্যার। আপনার
মূল্যবান সময় থেকে আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য স্যার আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার। আর হ্যাঁ। বুক শেলফের জন্য যদি স্যার আপনার কিছু বলার থেকে থাকে প্লিজ আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। আপনাকেও থ্যাংক ইউ আসলে এই প্ল্যাটফর্মে কে কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আর আমারও চেষ্টা ছিল যে কিছু জিনিসপত্র যদি আমার কাছ থেকে কেউ শুনে যদি কারো কোনো উপকারে আসে তাহলে দ্যাট উইল বি এ গুড থিং। বুক শেলফ নিয়ে যেটা শুরুতে বলছিলাম ওইটাকেই জাস্ট একটু কালার করতে চাবো যে লাইক আপনাদের যে ইনিশিয়েটিভ সেটা খুবই ভালো লাগছে আমার কাছে। অ্যান্ড যেটা হচ্ছে যে এখান থেকে যদি মানুষজন কিছু জেনে নিতে পারে বা জেনে নিয়ে যদি তাদের কোনো উপকারে আসে সেটাও আপনাদের জন্য হচ্ছে যেটা বা আপনার যেটা চাচ্ছেন আপনারা সেইটা তখন আপনারা অ্যাচিভ করতে পারবেন। সো আপনাদের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা থাকবে এবং আশা করি আপনারা যেটা চাচ্ছেন আপনাদের উদ্দেশ্য আপনারা সফল হবেন ইনশাল্লাহ। স্যার অসংখ্য ধন্যবাদ। আশা করি স্যার আপনার গাইডলাইন আমরা পরবর্তীতে হয়তো পাবো ইনশাল্লাহ। আজকে আমরা এখানেই সমাপ্ত ঘোষণা করছি আমাদের লাইভ সেশনটি। পরবর্তী লাইভ সেশনে দেখা হবে আপনাদের সবার সাথে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।